এখনো পর্যন্ত আমার কাছে আপাত শান্তিপূর্ণ ভোটের তথ্য আছে। আমার কাছে 5টা পর্যন্ত ভোটের লেটেস্ট আপডেট রয়েছে, 5টা পর্যন্ত। আমার কলিগরা বলেছেন যে 6টা অবধি আপডেট হলেই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। 5টা পর্যন্ত 89.99% টার্ন আউট হচ্ছে ভোটের। 5টা পর্যন্ত বলছেন নির্বাচন কমিশন, ইসিআই মানে এসিআই নির্বাচন কমিশন, ভারতীয় নির্বাচন কমিশন। এই যে পার্সেন্টেজ ভোট পড়েছে তার মধ্যে পূর্ব বর্ধমানে ভোটের পার্সেন্টেজ সব থেকে বেশি, সেটা হচ্ছে 92.46%। পূর্ব বর্ধমানে ভোট পড়েছে, রেকর্ড ভোট পড়েছে নদিয়াতে 90.28%। আমি 5টা পর্যন্ত বলছি। উত্তর চব্বিশ পরগনা একটু পিছিয়ে, প্রায় 90%, মানে 89.74%। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা 89.57%, কলকাতা সাউথে 86.11%, কলকাতা নর্থে 87.77%, হাওড়াতে 89.44%, হুগলিতে 90.34%, আর পূর্ব বর্ধমান 92.46%। অ্যাড করলে 89.99% 5টা পর্যন্ত। তবে নির্বাচন কমিশনের যে নির্দিষ্ট সময় 6টা অবধি ভোট হবে, 6টার সময়তে যারা লাইনে দাঁড়িয়ে থাকবেন তাদের ভোট যতক্ষণ না শেষ হবে ততক্ষণ ভোট হবে। এবং আমাদের কাছে আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জেলা থেকে জানাচ্ছেন যে জায়গাগুলোতে আজকে ভোট রয়েছে। কোথায়? উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, কলকাতা, হুগলি এবং পূর্ব বর্ধমান। এই সমস্ত জেলা থেকে আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন এখনো লম্বা লম্বা লাইন। যখন আমরা এখন এই মুহূর্তে 7টায় অনুষ্ঠান করছি, কিছুক্ষণ আগে আমার সঙ্গে ফোনে কথা হলো, এখনো পর্যন্ত একাধিক জায়গায় লাইন রয়েছে এবং মানুষ ভোট দিচ্ছেন। হয়তোবা 6টা অবধি আপডেট পেলে আমরা নিশ্চিতভাবে আপনাদের একটা মোটামুটি পরিষ্কার ছবি দেখাতে পারবো, যাতে পার্সেন্টেজটা 93%-এর উপর চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রথম দফার 23 তারিখের ভোটকে বিট করতে চলেছে এই দ্বিতীয় দফার ভোট, যেখানে প্রথম দফার থেকেও বেশি সংখ্যক ভোট পড়বে। আজকেও বিক্ষিপ্ত গন্ডগোলের কিছু ছবি আমাদের সামনে ধরা পড়েছে। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে 2026-এর নির্বাচনে আজকে একজনের মৃত্যু হয়েছে, একজন। এটা তৃণমূল কংগ্রেসের দাবি। তৃণমূল কংগ্রেস বলছে একজনের মৃত্যু হয়েছে। ভদ্রলোকের নাম হচ্ছে পূর্ণচন্দ্র দলুই, 81 বছর বয়স, 245 নম্বর বুথ, উদয়নারায়ণপুর, হাওড়া। এই ক্ষেত্রে তার মৃত্যু হয়েছে। তার সঙ্গে তার ছেলে ঢুকতে চেয়েছিল, তার ছেলের বাইট আছে আমাদের কাছে। পরবর্তীকালে নাকি তাকে ধাক্কা দেওয়া হয়, তৃণমূল যদিও বলছে তাকে মারা হয়, এবং তাতে এই পূর্ণচন্দ্র দলুইয়ের মৃত্যু হয়। 81 বছর বয়স্ক এক বৃদ্ধ, তার মৃত্যু হয়েছে 245 নম্বর বুথ, উদয়নারায়ণপুরে। এই ঘটনা তৃণমূল কংগ্রেসের এখনো পর্যন্ত দাবি, এই মৃত্যু হয়েছে। পাশাপাশি আপনাদেরকে আরও আরেকটা কথা আজকে জানিয়ে রাখি, আজকে ভোট হয়ে যাচ্ছে মানেই আজকে সন্ধেবেলা থেকে কেন্দ্রীয় বাহিনী পুরো এলাকা ছেড়ে চলে যাবে তা নয়। 700 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে মোতায়েন থাকবে যতক্ষণ না পর্যন্ত ইসিআই ফার্দার কোনো রকম অ্যানাউন্সমেন্ট করছে বা নির্দেশ দিচ্ছে। 700 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এখন মোতায়েন থাকবে নির্বাচনের জন্য। সিও দপ্তর বলছে যদি ইভিএম এ ট্যাম্পারিং হয় তাহলে ফার্দার আবার পোলিং হবে। যদিও এখনো পর্যন্ত আমাদের কাছে জানা নেই, আমি হয়তো পুরোটা জানি না, এখনো কোনো রাজনৈতিক দল রিপোলিংয়ের জন্য বা ফার্দার পোলিংয়ের জন্য অ্যাপিল করেছে কিনা। তবে আমাদের কাছে একটা সকালে ছবি এসছে, যেটা ফলতার, দক্ষিণ চব্বিশ পরগনার, যেখানে বিজেপির বাটনে ব্ল্যাক টেপ মেরে দেওয়া হয়েছে। এই অভিযোগ এসছে। আমরা যদি সেই ছবি একবার দেখাতে পারি, বিজেপির যে বাটন, অর্থাৎ যেখানে কমল ছাপ রয়েছে, যেখানে বিজেপিকে ভোট দিতে গেলে যে বাটন প্রেস করতে হবে বিজেপি সমর্থিত প্রার্থীকে ভোট দিতে গেলে, সেই বাটনে টেপ মেরে দেওয়া হয়েছে। অর্থাৎ সেই সিম্বল উপর থেকে আর দেখা যাচ্ছে না। কাজেই অন্যান্যগুলো রয়েছে, সেখানে মানুষ ভোট দেবেন, অন্যান্য যারা রাজনৈতিক দল রয়েছেন তারা সেই ভোট দেবেন। এই হচ্ছে অভিযোগ মূলত আসছে। আমরা একবার ছবিটা দেখে, এই যে দেখুন, একবার শুনুন, অডিও দিয়ে শুনুন কি অভিযোগ রয়েছে, কি হয়েছে। দেখুন, ছবিও দেখুন। আপনি আসলে আসুন, দেখুন 3 নম্বর বোতামটা ব্লক করা আছে কিনা।
ব্লক করা আছে তো? ব্লক করা আছে তো? না, কিন্তু যখন 3 নম্বর ব্লক করা আছে তো? দেখে যান 3 নম্বর ব্লক করা আছে কিনা। ব্লক করা আছে কিনা দেখে যান। ব্লক করা আছে তো? তখন দুজন ব্লক করা আছে তো? আছে তো? দেখে যান। আপনি আসুন, এদিকে আসুন, আসুন, দেখুন 3 নম্বর বোতামটা ব্লক করা আছে কিনা। ব্লক করা আছে তো? ব্লক করা আছে তো? না, কিন্তু যখন 3 নম্বর ব্লক করা আছে তো? দেখে যান 3 নম্বর ব্লক করা আছে কিনা। আমরা ছবিতে দেখতে পাচ্ছি 3 নম্বর বোতাম, যেখানে বিজেপির কমল ছাপ রয়েছে অর্থাৎ পদ্ম ছাপ রয়েছে, সেই বোতামের উপরে একটা টেপ মেরে আটকে দেওয়া হয়েছে। ফলতার বিধানসভা কেন্দ্রের একটি ঘটনা আজকে আমাদের কাছে আসে। সন্ধেবেলায় যে অভিযোগগুলো তৃণমূল করছে সেটা হচ্ছে মহিলা এবং বাচ্চাদের গায়ে হাত দেওয়ার অভিযোগ, পূর্ণচন্দ্র দলুইয়ের 81 বছরের এক প্রৌঢ়ের মৃত্যুর অভিযোগ, একাধিক ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তার অভিযোগ এবং ব্রুটাল অ্যাটাকের অভিযোগ। সঙ্গে এই যে আমরা দেখাচ্ছি এই ছবিটা ওনার, আচ্ছা যখন এই ছবিটা আমরা দেখছি তখন একবার দেখাই যে পূর্ণচন্দ্র দলুইয়ের পরিবার কি অভিযোগ করছে এই ক্ষেত্রে। আচ্ছা আমরা দেখে নেব কি বলেছে। এই হচ্ছে মোটামুটিভাবে অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকে। পূর্ণচন্দ্র দলুইয়ের ছেলে কি অভিযোগ করছে তার পরিবারের তরফ থেকে শুনুন। আমি ওরা দাঁড়িয়েছিলাম, ঢুকতে দেয়নি। তারপরে বলার পরে বলে না ঢুকতে দেওয়া যাবে না, ঠেলাঠেলি দেবো আমাকে হাতে ঠেলে দিয়েছে কোথায়। বলার পরে আমি যেতে গেলাম, আমাকে যেতে দিল না। তারপরেই বাবা এরকম সিআরপি যাবার আর পরে যে অফিসার ছিল ভোরে দুজনে সিআরপি পারে ঠেলে দিয়েছে। বলরামপুর বুথ, বলরামপুর বুথে আমাদের প্রাথমিক বিদ্যালয় পড়ে গেছে, পড়ে যেতে কি তুলে না। তারপরে আমি ছুটে গিয়ে ধরে ভোট দিতে গেছে মুসিনি, আমি ছিলে যে দিয়েছে মেশিনি পড়ে গেছে। সেনাবাহিনী ভিড় ছিল না, ফাঁকা ছিল, ফাঁকা ছিল। আর আজকে আমরা ভবানীপুরকে দেখলাম উত্তপ্ত সকাল থেকে, সব থেকে হাই প্রোফাইল কেন্দ্র বলা হচ্ছে, অর্থাৎ প্রচারের আলোটা মোটামুটিভাবে ভবানীপুর কেন্দ্রিক ছিল গত কয়েকদিন ধরেই। শুভেন্দু অধিকারীকে ঘিরে ধরে জয় বাংলা স্লোগান, একাধিক বুথে কেন্দ্রীয় বাহিনীর আমরা ছবি দেখতে পাচ্ছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম 77 নম্বর বুথে পরে পৌঁছলেন। একাধিক বুথে আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই উত্তপ্ত ভবানীপুর, এবং সেখানে দাঁড়িয়ে অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। তবে স্লোগানটা খুব এফেক্টিভ। এবার দেখছি জয় বাংলা জয় শ্রীরাম স্লোগান, এটা দিলেই উভয় পক্ষই যেন আগুনে ঘি পড়াবার মতো অবস্থা হচ্ছে। মানে জয় বাংলা স্লোগান বললে বিজেপি জ্বলে উঠছে, আবার এদিকে জয় শ্রীরাম বললে তৃণমূল আগুনের মতো জ্বলে উঠছে। এটা কেন হচ্ছে জানি না। স্লোগান কেন্দ্রিক রাজনীতি আজকাল আমরা দেখতে পাচ্ছি, ভালো। তবে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে তৃণমূলের একের পর এক অভিযোগ রয়েছে, এটা তৃণমূলের অভিযোগ। এবার আসবো আলোচনায়। আর আমি এটা অনুরোধও করব আমার যারা কলিগ রয়েছেন তাদের কাছে, 6টা অবধি লেটেস্ট আপডেট হলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র শুভ্রা ঘোষ বোস, স্বাগত জানাই শুভ্রাদিকে আজকের অনুষ্ঠানে। জাতীয় কংগ্রেস মুখপাত্র লিপিকা ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, লিপিকাদিকেও স্বাগত জানাই। মণিকাঞ্চন পাল বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, মণিদাকেও স্বাগত জানাই। গৌরব মজুমদার আমার ভাতৃপ্রতিম গৌরব আমাদের সঙ্গে রয়েছেন, গৌরবকেও স্বাগত জানাই। কোনো একটা জায়গায় দাঁড়িয়ে এটা অভিযোগ বা পাল্টা অভিযোগ নয়, কিন্তু আজকে অনেকে প্রশ্ন তুলেছেন যে বামেরা সমস্ত বুথে এজেন্ট দিতে পারলেও পানিহাটির মতো সেন্সিটিভ কেন্দ্রে বিজেপি সব জায়গায় এজেন্ট দিতে পারেনি কেন। আমি এই প্রশ্ন নিয়ে আসবো গৌরবের কাছে বা মণিদার কাছে। কি প্রবলেম, কি বাধা ছিল, কোথায় প্রবলেম ছিল সেটাও জানতে চাইব। কিন্তু আমি একদম প্রথম শুভ্রাদির কাছে যাই। শুভ্রাদি, আজকে যে পুরো ছবিটা দেখলেন, হ্যাঁ, এবং এই যে আপনাদের যে অভিযোগগুলো, যদিও আপনারা এখন অফিসিয়ালি রিপুলিংয়ের কোনো জায়গায় কোনো রিকোয়েস্ট করেছেন কিনা বা ইসিআইয়ের কাছে কেন্দ্রীয় বাহিনীর
কে নিয়ে কোনো অভিযোগ জানিয়েছেন কিনা আমার জানা নেই। যদি না জানানো হয়ে থাকে তাহলে তো পুরো ভোটিং স্টান্ট করলেন সারাদিন ধরে, নাকি অ্যাকচুয়াল হ্যাপেনিং হয়েছে যে যার জন্য আমরা আপনার অভিযোগ জানিয়েছেন? কি করেছেন একটু জানা। আমরা সকাল থেকে প্রচুর অভিযোগ জানিয়েছি। তার কারণ হলো যে 245 নম্বর বুথে দেখবেন উদয়নারায়ণপুর, আপনি বলেছেন দেবাশিস দা, হাওড়ায় 81 বছরের একজন বৃদ্ধকে সেন্ট্রাল বাহিনী মেরেছে এবং এই ভোটে আমরা সবাই চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে ভোট হোক, ওনাকে কিন্তু কেন মারলো? সেখানে ওনাকে ওই বৃদ্ধকে ধাক্কা দিয়েছিল। আজকে সকালে আমি 177 নম্বর মারলো না ধাক্কা দিল? একদম specific ধাক্কা করে দিয়েছিল, বলুন। বয়স্ক আচ্ছা, মানুষ ধাক্কা দিয়েছিল, সিআরপিএফ জওয়ানরা, তাদের গায়ে শক্তি বেশি। আচ্ছা। আমি নিজে আজকে সকালে 177 নম্বর বুথ বসিরহাট দক্ষিণ বিধানসভা ভ্যাবলা লেডি মুখার্জিতে ভোট দিতে গেছিলাম, সেখানে মেশিন খারাপ এবং আমি আমার নিজের শাশুড়ি মা সহ ওখানে 10 থেকে 15 জন, কেউ প্যারালাইসিস, কেউ হাইপার টেনশনের রুগী গেছে, তাদের সাথে সিআরপিএফ এত খারাপ ব্যবহার করেছে। সিআরপিএফ তো আর এখন মানে আমরা তো একটা সময় এদেরকে সেলুট জানাতাম, এরা হলো বিজেপির প্রাইভেট আর্মি এখন হয়েছে। সেকেন্ড কথা হচ্ছে বাংলার মানুষের ওপর লেলিয়ে দেওয়া হয়েছে এদেরকে, অমিত শাহের একেবারে পুরো প্রাইভেট আর্মি এরা এসছে ভোট করতে, কিন্তু ভোট প্রক্রিয়া চালানোর জন্য মানুষকে সহায়তা না করে বিজেপির এজেন্ট হয়ে কাজ করেছে। এরা কোনো নিরপেক্ষতা বজায় রাখেনি। আর ওই যে মানে বলছেন এজেন্ট দিতে পারেনি, টাকি শহরের 10 নম্বর ওয়ার্ডের আমার কাছে মোবাইলে ছবি আছে, আমি আপনাদেরকে দেখিয়েও দেবো। সেই টাকি শহরের 10 নম্বর ওয়ার্ডে ফাঁকা, বিজেপির ব্যানার আছে, সেখানে ছাতা আছে, কিন্তু কোনো লোক বসেনি। এই যে ভোটদান প্রক্রিয়াটা, এমনকি ভোটদান প্রক্রিয়া শেষ হয়ে গেছে, তারপরেও সেন্ট্রাল বাহিনী মারধর করছে, তাড়িয়ে তৃণমূল কংগ্রেসের লোকজনদের তুলে দিচ্ছে। নিয়ম সবার ক্ষেত্রে সমান হওয়া উচিত। আমরা মাঠে ঘাটে রাজনীতি করি, আমরা যেখানে মাচায় উঠে গিয়ে ফুল বেলপাতা বা ওই উত্তরীয় পড়ি না, লোকজন ডেকে মাচা বেঁধে তারপরে আমরা সেই মঞ্চে বক্তৃতা দিতে উঠি। তৃণমূল কংগ্রেসকে তাড়িয়ে দিচ্ছে কেন? করেছে সেন্ট্রাল বাহিনী আর বিজেপির লোকজন মিলে। এমনকি বসিরহাটে যারা বিজেপির প্রার্থী, বিজেপির যারা দলীয় কর্মী, তারা সেন্ট্রাল ফোর্সের কাছে গিয়ে সাহায্য চাইছে, সেন্ট্রাল ফোর্স তাদেরকে সঙ্গে নিয়ে সব জায়গায় দৌড়চ্ছে। আমার বসিরহাট পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে ওখানে যে বিজেপির মহিলা কর্মী আছে, তিনি এবং তার ছেলে একসঙ্গে দল বেঁধে সেখানে যারা আমাদের তৃণমূলের কর্মী আছে তাদেরকে তাড়াচ্ছে এবং কোথায় আছে গিয়ে তাদেরকে ধরবে। তারা যদি এক জায়গায় এতজন না থাকতে পারে তাহলে আমরাও থাকবো না। নিয়মটা দুজনের ক্ষেত্রে মানে সমান হওয়া উচিত। একটা জায়গায় একটু কনফিউশন লাগছে। আপনি কোথাও বলছেন যে বিজেপির লোকই নেই, বুথ ফাঁকা, মানে বুথ নয়, মানে যেখানে ওদের সংগঠন ভালো সেখানে তো ওদের লোক আছে। আবার আপনি কোথাও বলছেন যে তৃণমূলের মতো প্রভাবশালী শক্তিশালী একটি শাসক দলকে বিজেপির একজন মহিলা প্রার্থী এবং তার ছেলে মিলে তাড়া করেছে। মানে আপনি ছবিটা ভাবুন কি রকম। এক জায়গায় কেউ নেই বসে ছাতার নিচে, দেবাশিস দা, টাকিতে যেখানে ওনাদের সংগঠন নেই, সত্যি ফাঁকা, আপনি নিজেও স্বীকার করেছেন, কিন্তু যেখানে ওনাদের সংগঠনের লোকজন না না আছে। আমার স্বীকার অস্বীকার দিদি ব্যাপার না, আমার আপনার কথার মধ্যে দিয়ে আমি আপনি তো বিচারিতা বললেন দেখছি। পানিহাটিতেও বসতে পারেন। আপনি বলছেন যে টাকিতে এক জায়গায় আমি এই তো ছবি ছাতা ফাঁকা, আপনি ছবি এনেছেন, আচ্ছা না আমাকে দেখাতে হবে না ছবি। আবার আরেক জায়গায় আপনি বলছেন বিজেপির একজন মহিলা প্রার্থী এবং তার ছেলে মিলে তৃণমূলকে তাড়া করেছে। হ্যাঁ করেছে এবং তাকে সিআরপিএফ জওয়ান সাহায্য করছে। এদেরকে সিআরপিএফ কে পুরো পাঠানো হয়েছে। আমি নির্বাচন কমিশনকেও বলবো, পুরো এরা পুরো পক্ষপাত দুষ্ট, এবং নির্বাচন কমিশন এবং সিআরপিএফ জওয়ান, এবং যেসব জায়গায় ওরা হারবে, হার নিশ্চিত, এবং সেখানে ওদের তো কিছু হলেও সংগঠনের লোকজন আছে, তাদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেসকে আজকে প্রচণ্ড পরিমাণে, আজকে আমাদের যে উত্তর 24 পরগনা বলুন, দক্ষিণ 24 পরগনা বলুন, বনগাঁ বলুন, আমাদের শক্তিশালী ঘাঁটি তৃণমূলের, সেখানে ওদের যে কজন সংগঠনের লোক আছে সিআরপিএফ তাদেরকে সাহায্য করছে। তৃণমূল কংগ্রেসকে তারা মারতে ধরতে যাচ্ছে, এবং এখনো আপনি খোঁজ নিয়ে দেখুন টাকিতে এখনো বুথে যে ওই ভোটদান হয়ে গেছে, বাক্সগুলো মানুষ কি দাদা দিদি, মানুষ কি শুভ্রাদি, মানুষ কি শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন? মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। এই কথাটা আমি কেন বলছি, শান্তিপূর্ণভাবে ভোট দানের জন্য মানুষ আগ্রহী, না হলে এত ভোট পড়তো না। প্রথম দফায় তো 93.19, আজকে 89.99% ভোট পড়েছে। এই যে ভোটটা পড়েছে মানুষ। এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যেটা লেটেস্ট আপডেট আমার কাছে এসছে, ফেজ 2 স্টেট ওয়েস্ট বেঙ্গল এসি জেনারেলে অ্যাপ্রক্সিমেটলি পোলিং 91.36, এটা হচ্ছে 6টা পর্যন্ত হয়তো আমরা পাচ্ছি, হ্যাঁ সন্ধ্যে 6টা পর্যন্ত 91.36, যার মধ্যে হুগলি কিন্তু এগিয়ে গেছে, না হুগলি এগোয়নি,
পূর্ব বর্ধমানই ফার্স্ট রয়েছে। পূর্ব বর্ধমান রেকর্ড ব্রেকিং পার্সেন্টেজ 93.37%, ম্যাক্সিমাম জায়গায় 90% ছুঁয়ে গেছে। আপনাদেরকে বলি দক্ষিণ চব্বিশ পরগনা 91%, অর্থাৎ বিকেলের দিকে ভোটটা বেশি হয়েছে। উত্তর চব্বিশ পরগনা বিকেলের দিকে অর্থাৎ 4টের পরে ভোট বেশি হয়েছে, 91% এখানে। নদিয়াতেও 91.29% ভোট হয়েছে, 90% ছুঁয়েছে হুগলিও, 90% ছুঁয়েছে হাওড়াও। শুধুমাত্র 90% ছুঁতে পারেনি কলকাতা সাউথ এবং কলকাতা নর্থ। এই দুটোর ক্ষেত্রে রেসপেক্টিভলি 87.22 এবং 88.88%। আমার মনে হয় না কলকাতা উত্তর এবং দক্ষিণ 90% ছুঁতে পারবে। হ্যাঁ, মানে ওই 6টার পরে লাইনে দাঁড়ানো আর খুব বেশি লোক থাকে না যে যার জন্য পার্সেন্টেজ হাইক হবে খুব একটা। বাদবাকি সমস্ত জেলা, 7টা জেলার মধ্যে অর্থাৎ 5টা জেলা, তারা কিন্তু 90%-এর ওপরে ভোট আজকে কাস্টিং হয়েছে এবং তার রিফ্লেকশন কী হবে মনিদার থেকে জানবো আমি এসে। তবে তৃণমূল কংগ্রেস দাবি করছে, মনিদাকে উল্লেখ করেই বলি, কুণাল ঘোষের বক্তব্য যে বিজেপি এবার 26-এ 50টি বিধানসভা ক্রস করতে পারবে না। কি বলবেন আপনি? একটা বিরতির পর ফিরে এসে মনিকাঞ্চন পালের থেকে আমরা জানবো, সঙ্গে থাকবেন। মনিদা, আপনি তো দীর্ঘদিনের বক্তা, দীর্ঘদিনের আলোচক, বিজেপিটাও করেন, সাংগঠনিক দিকটাও দেখেন। আপনাকে না আমি সংখ্যার যে কটা পাবেন কটা না পাবেন সেটা আমি আরেকটু পরে আসছি। প্রথম আপনাদের উপরে আসা অভিযোগকে আপনাকে আমি বলবো যে তার বিষয়ে আপনি উত্তর দেবেন। প্রথম হচ্ছে, আপনার পাশেই বসে থাকা শুভ্রাদি বলেছেন যে বিজেপির এজেন্ট হিসাবে কেন্দ্রীয় বাহিনী কাজ করেছে। একদম উনি বলেছেন বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে লেলিয়ে দিয়েছে, যদিও শব্দটা সম্পর্কে আমার একটু আপত্তি আছে। তৃতীয়ত উনি বলছেন যে আজকে মহিলা বাচ্চাদের গায়ে হাত দেওয়া হচ্ছে। একজন মানে তিনটেই দেখুন সেন্সিটিভ স্পট বাছা হয়েছে, এই মানে বাছা হয়েছে বলবো না, মানে ঘটেছে। 81 ইয়ার্স অফ ওল্ড বৃদ্ধ মানুষ, মহিলা এবং বাচ্চা, এদের গায়ে কেন্দ্রীয় বাহিনী এদেরকে ম্যানিপুলেট করেছে, কোথাও ধাক্কা দিয়েছে, কোথাও মেরেছে, ইত্যাদি ইত্যাদি অভিযোগ তৃণমূলে, এবং সবটাই বিজেপির কথাতে করা হয়েছে। যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করিয়েছে বিজেপি, তাতে তৃণমূল তার একাধিক জায়গায় তার তীব্র সমালোচনা করেছে। কি বলবেন? প্রথম কথা দেবাশিস, আজকে যে নির্বাচন পশ্চিমবাংলার মানুষ দেখলো তথা সারা ভারতবর্ষ পৃথিবীর মানুষ দেখলো, গত 50 বছরে মনে হয় 2011-তে এরকম ইলেকশন হয়েছিল, তারপরে আমরা এই ইলেকশন দেখলাম। নাম্বার 1। নাম্বার 2, আমরা যেটা বিষয় যে শুভ্রাদি বললেন ঠিকই, কিন্তু শুভ্রাদি মানে রাজ্য সরকারের অধীনে তো পঞ্চায়েত ইলেকশন হয়েছে, তখন তো আমরা দেখেছি নন্দীগ্রামে যেমন চটি পরা পুলিশ দেখেছিলাম, এখানেও তো দেখেছি যে শাড়ি পরা পুলিশ, একদম 62 বছর মনে হয় বয়স হয়ে গেছে, রিটায়ারমেন্ট হয়ে গেছে, তাকে একটা বন্দুক দিয়ে লাঠি দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে পঞ্চায়েতের সময়, সেই পুলিশ আমরা দেখেছি। তো সুতরাং তারাও তো ভোট করিয়েছে, আমি ধরেই নিলাম, আমি বলছি না যে কেন্দ্রীয় সরকার করিয়েছে ভোট, কিন্তু যদি ধরেই নিই যে ওনাদের অভিযোগের ভিত্তিতে যে কেন্দ্রীয় সরকারের সিআরপিএফ, তাহলে রাজ্য সরকারের পুলিশ পঞ্চায়েত করিয়েছিল। বলো তো, দুটো ইলেকশন করো তো, কম্পেয়ার করো, দেখো তোমরা উত্তর পেয়ে যাবে। তো শুভ্রাদি তার রাজনৈতিক বাধ্যবাধকতাকে বলছে, যদিও একটা মৃত্যুর ঘটনা ঘটেছে খুব দুঃখের, কিন্তু যে ভোট আমরা আজকে দেখেছি আগের ভোটগুলোর সাথে তুলনা করো, সত্যি ধন্য পশ্চিমবাংলার সকল ভোটারদের, সকল বাঙালিদের এবং সিআরপিএফ তথা নির্বাচন কমিশনকে। আজকে কিন্তু নির্বাচন কমিশনকে টিএমসি গালিগালাজ করছে না, এসআইআর নিয়ে আর করছে না, আজকে সিআরপিএফে চলে গেছে। সুতরাং হারের তো একটা কারণ তৈরি করে রাখতে হবে, সেই জায়গাটাকে তৈরি করে রাখছে। মনিতা বলতে বলতে আমি শোনাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আজকে এই সিআরপিএফের যে অ্যাটাক সেটা নিয়ে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একবার আমরা চট করে একটু শুনে নিই। মানে ওরা যা অত্যাচার করেছে কাল সারা রাত ধরে, আমি তো তোমাদের সকালে ছবিও দেখে চারিদিকে অত্যাচার করে বেড়াচ্ছে। ইভেন তোমাদের সময়ও ইনস্ট্রাকশন আছে, তারা কিন্তু গোপন পাড়ে ভোট দেয়, এমনকি মালদা দপ্তর কিন্তু এখানকার ইনস্ট্রাকশন দিয়েছে প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার নিজেরা ইন্টারফেয়ার এবং পুরো সেন্ট্রাল ফোর্সকে বলছে সব কটাকে ধরে মারো, যেন কেউ লাইনে দাঁড়াতে না। এইগুলো কেন করবো? এই তো তোমার মডেল কোড অফ কন্ডাক্টই আছে। আমি ক্যানিংয়ে দেখলাম একটা সংখ্যালঘু বয়স্ক লোক, বেচারা একটা লুঙ্গি পরে গেছে, তো তোমরাও তো হিন্দুরাও তো অনেকে লুঙ্গি পায়জামা পরা তো লুঙ্গি পরে বার করে দিয়েছে এবং তারপরে
ভবানী স্ট্যান্ড করে গেছে। ভবানীপুরে খুব স্লো ভোট করা হলো। সব জায়গায় স্লো ওই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে রিক করা ঠান্ডা, আর কেন্দ্রীয় বাহিনীর উপর ডিপেন্ড করেই এজেন্টের কাজ করছে। অনেকগুলো জায়গায় সিআরপিএফ খুবই বন্ধ, আমাদের ছেলেদের খুবই মাত্র। তা সত্ত্বেও আমরা আশাবাদী যে 200 তো আমরা ক্রস করবো, সংখ্যাটা কোথায় দাঁড়াবে সেটা মানুষ। মনিদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরে আরও বেশ কিছু সংযোজিত হলো, সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী গুন্ডামো করেছে, সবার উপরে অত্যাচার করেছে, তাদের টার্গেটই ছিল হচ্ছে এমন যে লাইনে যারা দাঁড়িয়ে ভোট দিচ্ছে তাদেরকে ভোট না দিতে দেওয়া। চতুর্থ অভিযোগ হচ্ছে স্লো ভোটিংয়ের একটা অভিযোগ, সবটাই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। আমার মনে হয় যে শীতলকুচির পরে এই প্রথম কেন্দ্রীয় বাহিনী আবার খবরের এতটা শিরোনামে উঠে আসলো, যেখানে আজকে বিজেপি নয় বরঞ্চ কেন্দ্রীয় বাহিনী হচ্ছে তৃণমূলের টার্গেট পয়েন্ট। কেন? আমি তো বললাম যে হারের কারণ খুঁজে রাখতে হবে, সেই হারের কারণগুলো খুঁজে রাখছে, নাম্বার 1। নাম্বার 2, মমতা ব্যানার্জি সিআরপিএফকে বলছে, মমতা ব্যানার্জি তো সিআরপিএফ আর্মিকে তোলাবাজ বলেছে, দেশদ্রোহী বলেছে, রেপিস্ট বলেছে। এই কথাগুলো মমতা ব্যানার্জির মুখে আছে, তোমরাই ক্যামেরায় দেখিয়েছো, এখনও আর্কাইভে গেলে পেয়ে যাবে। সুতরাং মমতা ব্যানার্জির দেশের জন্য যারা নিবেদিত প্রাণ, যারা দেশকে রক্ষা করছে বলে রাত্রেবেলা আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি, তাদের সম্বন্ধে যে শব্দগুলো ব্যবহার করেছে সেখানের তুলনায় তো এটা কিছুই না। তো সুতরাং মমতা ব্যানার্জির সিআরপিএফ বা সেন্ট্রাল ফোর্স নিয়ে যে কথাবার্তা, আর্মি নিয়ে যে কথাবার্তা, তার প্রত্যুত্তর না দেওয়াই মনে হয় ভদ্রতার লক্ষণ। আর যেটা বিষয় এখানে উঠে আসছে যে বাংলার মানুষ ভোট দিয়েছে, আমি নিজে সকাল 7:10 ভোট দিয়েছি এবং আমার আগে অলরেডি ভোটার অনেক লাইন পড়ে গেছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। যেটুকু টুকুটাকু কাজ হয়েছে, কোটিখানেক লোক ভোট দিয়েছে, সেখানে কত পার্সেন্ট জায়গায় ঝামেলা হয়েছে বা কত লোক, একজনের মৃত্যু দুঃখদায়ক। বিকেল 5টা অবধি স্ট্যাটিস্টিক্স 3,21,00,000 মানুষ অলরেডি কাজ তাহলে করেছেন। যদি স্লো ভোটিং হতো, 3,21,00,000 স্লো ভোটিং হতো, অন্যবারে কলকাতা বা কলকাতা শহরতলি যদি আমি ধরে রাখি 76% 21-এ পড়েছে, সেখানে প্রায় 16% বেশি ভোট পড়েছে। তাহলে এই যে মমতা ব্যানার্জি বলছেন যে স্লো ভোটিং করেছে, তাহলে এত লোক ভোট দিল কী করে? এত পার্সেন্টেজ, স্লো পার্সেন্ট কম ব্যাপার নয়, তো স্লো পার্সেন্ট লোক বেশি ভোট দিল কী করে? ঠিক। তো সুতরাং এই যে আমি বলছি তো হারের কারণ করে রাখছে যে এই কারণে আমরা হেরেছি। তো সুতরাং কিছু কিন্তু একটা জিনিস লক্ষণীয়, আমার সবথেকে আনন্দ লাগলো যে মমতা ব্যানার্জি ভোটের দিন ঘরে বসে থাকতেন, সেই মমতা ব্যানার্জি আজকে বুতে বুতে ঘুরেছে। না, আশ্চর্যের বিষয়, তার চোখ মুখ বলে দিচ্ছে সে হারছে, তার দল হেরে গেছে। এটা আমরা আগেও বলেছি, এখন আবার বলছি, তার চোখ মুখ বলে দিচ্ছে যে মমতা ব্যানার্জি, তোমরা নন্দীগ্রামের গত 21-এর ইলেকশনেও দেখেছো যে তোমরা বড় বড় এবার দিদি বেরিয়ে গেছেন, একদম ক্যামেরা ফোকাস করে দেখলে যে পা ভাঙার নাটক করে বেরিয়ে গেল। সেইখানে দাঁড়িয়ে আজকে মমতা ব্যানার্জি সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে, এবং ইভেন উনি যখন এমপি ছিলেন তখনও মনে হয় এত বুতে বুতে ঘুরছেন না, আজকে যেভাবে ঘুরেছে। অর্থাৎ এটা কনফার্ম যে তৃণমূল কংগ্রেস হারছে। মানুষকে ধন্যবাদ, পশ্চিমবাংলার বাঙালিকে ধন্যবাদ যারা বাঙালিদের নিয়ে লড়াই করছে। আপনাদের স্লোগান কি ছিল? আমাদের স্লোগান আছে ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, জয় হিন্দ, 3টে স্লোগানই বাঙালির দেওয়া। আমাদের বুথ থেকে সেন্ট্রাল লেভেল পর্যন্ত 3টে ছবি। স্লোগানটা তোমাদের দেয়া না, প্লিজ তাহলে ওটা অন্য কেউ দিয়েছে। এখন দিদি ভোট হয়ে গেছে, এখন সবাই বলতে পারবে, একটু ওয়েট করো, চিৎকার করে কি ভোট বাড়বে? আর বাড়বে না, তোমরা হেরেছো স্বীকার করে নাও। আরে দূর হারিয়ে বিষয় হচ্ছে এই যে 3টে স্লোগান, এবং যেটা বলছিলাম বুথ থেকে সেন্ট্রাল লেভেলের কোনো বৈঠকে, কোনো অনুষ্ঠানে আমাদের 3টে ছবি থাকে, ভারত মাতার জয়, দীনদয়াল উপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখার্জি, ওখানেও একজন বাঙালি। অর্থাৎ বাঙালিকে যারা ওই স্তরে নিয়ে গেল তারা বাঙালি বিরোধী হয়ে গেল। আর জয় বাংলা, খেলা হবে, মামাটি মানুষ, 3টেই উগ্রবাদী মৌলবাদী বাঙালিদের। আমি বারবার বলছি, মৌলবাদী মুসলিম বাঙালিদের স্লোগান ধার করে এখানে চালালো, তারা হয়ে গেল বাংলার প্রিয় মানুষ। জবাব দিয়েছে তার। আজকে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ছবি দেখলাম। গৌরবকে আমি সবার পরে নেব, গৌরব চিন্তা করতে থাকুক কি বলবে, কিন্তু তার আগে আমি লিপিকাদির কাছে যাব। এই যে বারবার করে সিআরপিএফ, সিআইএসএফ এদের বিরুদ্ধে অভিযোগ আসছে, কিন্তু আমার কলিগের একটা ছবি চালাচ্ছিলেন সকাল থেকেই, এবং আমি যখন এই প্রোগ্রাম করছি মনিতে যখন বলছে পাশে কয়েকবার গেল সেই ছবিটা, একবার যদি আমরা ফুল স্ক্রিনে দেখাই যে একজন তৃণমূল কাউন্সিলর ভোটারদের প্রভাবিত করছেন, তিনি রাস্তার মোড়ে বসে রয়েছেন আর তাকে বেদম লাঠির প্রহার করা হচ্ছে। একবার ছবিটা দেখে নিন, খুব ভালো করে খেয়াল করুন লাঠিটা কে চালাচ্ছে, খুব ভালো করে খেয়াল করুন, দেখুন ছবিটা।
অন্যায় করছে। ছি 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 ছি। তৃণমূলের কাউন্সিলরকে এরকমভাবে হ্যাঁ এই ছবিটা বারবার করে পাশের স্ক্রিনে চলছিল, কিন্তু আপনাদের ডেসক্রাইব করা হয়নি কি যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন তিনি একজন তৃণমূল কাউন্সিলর, রাস্তার মাঝখানে চেয়ারে বসে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, আর তাকে লাঠি দিয়ে পশ্চাৎদেশে আঘাতটা করলো খাঁকি বর্দি পরা এই রাজ্যের পুলিশ, রাজ্য পুলিশ। কেন্দ্রীয় বাহিনী পাশে ছিল কিন্তু রাজ্য পুলিশ। একটা কথা খুব ছোটবেলা থেকে বাবার মুখে শুনতাম, যে এখন বাবা বেঁচে নেই, তার বক্তব্যকে হয়তো আজকে কতটা কে কীভাবে নেবেন জানি না, তিনি বলতেন যে কোনো একটা জায়গায় যদি পরিবর্তন হয় পুলিশ আধিকারিকরা খুব ভালো বুঝতে পারেন, কারণ বাবা আমৃত্যু পুলিশে কাজ করে, আমৃত্যু বলা ভুল হবে, উনি রিটায়ার করেছেন তারপরে তার মৃত্যু হয়েছে। পুলিশ খুব ভালো বুঝতে পারে। আমার কথা হচ্ছে এই যে পুলিশের যে অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, বা আমরা প্রথম দফাতে দেখেছি শুভেন্দু সরকার বিজেপির প্রতিনিধিকে যখন এলাকার উগ্রবাদীরা তাড়া করেছে, সন্ত্রাসীরা, তখন একজন পুলিশ তাকে সেফগার্ড দিচ্ছেন, খাকি বর্দি পরা পুলিশ। আমরা সেই ছবিও দেখেছি, শুভেন্দু সরকার দিনাজপুরের ছবি, হ্যাঁ, উত্তর দিনাজপুরের ছবি। রিপিকাদি, একটা জায়গা আমি জানতে চাইবো, এই যে আজকে হলো ওভারঅল, আমি স্পেসিফিক কেন্দ্র ওয়াইজ যাবো, যে 24 পরগনায় 33 ভোট কি আশা করছো, বা দক্ষিণ 24 পরগনা, বা আদতে দক্ষিণবঙ্গে তোমাদের আশা কতটা? তোমরা হয়তো মালদা মুর্শিদাবাদ নিয়ে অনেক বেশি ভাবছো এবং অনেকেই বলছেন যে তোমরা সেখান থেকে আসন গ্যাদার করবে, একটা ভালো জায়গায় যাবে। তো আমাকে একটু বলো যে আজকে যা দেখলে তাতে মনে হচ্ছে যে কোন খাতে জল বইছে বা কি হচ্ছে? তোমরা তো দীর্ঘদিন পলিটিক্স করছো, তোমাদের কথা মানুষ শোনেন, শোনার চেষ্টা করেন। প্রথমেই আমি যেটা বলি যে তোমরা প্রথমে একটা ভুল তথ্য দিচ্ছ। তোমরা বারবার করে আজকে যে ভদ্রলোকের মৃত্যু হয়েছে সেটা নিয়ে কথা বলছো। তোমরা আগের দিন 23 তারিখে আসানসোলে দেবদীপ চট্টোপাধ্যায়কে মারা হলো, সেই খুনের কথাটা কিন্তু তোমরা কেউ আলোচনায় আনলে না। না, সেটাও হয়েছে তৃণমূল দুষ্কৃতীর হাতে প্রথম এবার ইলেকশনে খুন হয়েছেন এবং তার শিশুপুত্রের সামনে তাকে মারা হয়েছে। না, আমরা এটা প্রথম বলছি না, মানে আমরা বলছি যে আজকের ভোটে এই মৃত্যু যদি এবারের ভোটে বলা যায় তাহলে দেবদীপ চট্টোপাধ্যায়, আমাদের কংগ্রেসী সমর্থক, কংগ্রেসের কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়কে মারা হয়েছে। আর এবারের ভোট মানে ভোট প্রক্রিয়াতে তোমরা খুশি? যেভাবে এই যে মূলত তো তৃণমূল অভিযোগ করছে সেন্ট্রাল বাহিনী নিয়ে, তোমরাও দেখো কেন্দ্রের বিরোধী দল, ডেফিনেটলি তোমরা বিজেপি বিরোধী কেন্দ্রীয় একটা শক্তি। তোমাদের কি মনে হয়েছে দেখে, তোমাদের চর্মচক্ষে বা অনফিল্ড যে অবজারভেশন তোমাদের কংগ্রেসের, কারণ কংগ্রেসও অনেক জায়গায় এজেন্ট দিয়েছে, আমি নিজের এলাকাতেই দেখেছি কংগ্রেসের এজেন্ট, তোমাদের কি মনে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী কি খুব বিজেপির হয়ে কাজ করেছে বা প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করেছে, বা যেটা করা উচিত নয় সেই কাজটা কেন্দ্রীয় বাহিনী করেছে? না, আমি আমার নিজের শহরেও দেখেছি কেন্দ্রীয় বাহিনী খুবই সহযোগিতা করেছে। আমিও আমার বুথে দেখেছি, বয়স্কদের নিয়ে গিয়ে তাদের আগে তারা যাতে ভোট দিতে পারে সেটা করেছে। সেরকম এবারের ভোট যদি সত্যি কোনো, মানে তোমরা বিরোধী হয়েও বলছো যে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা খুব একটা অ্যাগ্রেসিভ কিছু ছিল না। সমস্যা যদি সেরকম হতো তাহলে এত পার্সেন্ট ভোট হতো না, এত মানুষ ভোট দিত না, একদম দিতে পারতো না। ঠিক। তো হয়তো লাইনে দাঁড়ানো পোলিং এর কিন্তু একটা অভিযোগ মমতা ব্যানার্জি আগেই বলেছিলেন, এটা কি ঠিক? এটা হয়েছে নাকি চেকিং করবার জন্য দেরি হচ্ছে? আমি একজন মহিলা হয়েও আমি বলছি, এবারে যেমন আমার বুথটাতে মহিলা বুথ ছিল, ওখানে সমস্ত প্রিসাইডিং পোলিং অফিসার সবই মহিলা ছিল। তার আগে একটা বিএলওর কাছ থেকে একটা ওই কাগজ সেটা চেক করে নেওয়া, সেই সব ব্যাপারগুলোর জন্য একটু স্লো হয়েছে, তবে খুব মারাত্মক বলতে পারবো না, কারণ 91-92% ভোটলে তাকে কখনোই বলা যায় না। গুড রিমার্কস। বেশ, এবার আমি গৌরবের কাছে আসবো, একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। গৌরবেরাই বা কি করে দেখছে, কারণ এখনো আমার কাছে যে তথ্য রয়েছে তাতে বামেরা সমস্ত জায়গায় সমস্ত বুথে তাদের এজেন্ট দিতে পেরেছে। এই দক্ষতা বামেরা আজকে দেখিয়েছে। ভোটের ফল কি হবে জানি না, আমাকে বহু লোকে জিজ্ঞেস করছে বামেরা কি এবার খাতা খুলতে পারবে। আমি তাদেরকে আশার বাণী শোনাতে পারিনি, হয়তো জোট খাতা খুলবে, মানে ভাঙড়ে হয়তো বা নওশাদ জিততেও পারেন, এখন তো বলাটা ঠিক হবে না, ভোট হয়ে গেছে যদিও, বা নওশাদ জিততেই পারেন, কিন্তু বামেরা লাল পতাকা বা তাড়াহুড়ি বা হাতুড়ি কাস্তে তাদের এই সিম্বলের প্রার্থী কোথাও জিতবেন কিনা সেটা আমরা এখনো পর্যন্ত জানি না, কড়া হয়তো লড়াই হতে পারে। কিন্তু এই যে নির্বাচন কমিশনের ভূমিকা, বাহিনীর ভূমিকা, ভোট হওয়ার যে ট্রেন্ড, টেন্ডেন্সি, পার্সেন্টেজ, এই সবটাকে গৌরব কিভাবে দেখছে শুনবো একটা বিরতির পর। ফিরে এসে সঙ্গে থাকুন।
গৌরব, এই ভোটের হার কি বলছে, সিআরপিএফ এর ভূমিকা কি বলবে? প্রথম এই দুটো প্রশ্নের তুমি একটু উত্তর দাও। প্রথম কথা, ভোটের হার বেড়েছে, মানুষ ভোট দিয়েছে। আমি নিজে আজকে সারাদিন ধরে আমার যে প্রার্থী সেই প্রার্থীর পোলিং এজেন্ট হিসেবে কাজ করেছি। আমি দেখেছি যে বুথের মধ্যে সিআরপিএফ যথেষ্ট সাহায্য করেছেন এবং চেষ্টা করেছেন সমস্তটাকে নিয়ন্ত্রণ করে একটা সুষ্ঠু পরিবেশ গড়ে তুলে নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে। কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যা অবশ্যই হয়েছে, এটা যেমন ঠিক, কিন্তু আমার চোখে যেটা পড়েছে আমি সেটা বললাম। 2 নম্বর কথা হচ্ছে যে আপনি এই যে আলোচনাগুলো আমার আগে তৃণমূল এবং বিজেপি করলো, মানে প্রথম যিনি বক্তা তৃণমূলের হয়ে যিনি বললেন, আমি তো বসে বসে শুনছিলাম আর ভাবছিলাম যে এই যে দেখবেন একদম শেষ হয়ে যাওয়ার আগে যে একদম শেষ আর্তনাদ, যে এত শক্তিশালী আমাদের সংগঠন বিভিন্ন জায়গায় আছে, তারপর শক্তিশালী সংগঠন থেকেও তৃণমূল কংগ্রেস নাকি প্রচুর মার খাচ্ছে, একজন বিজেপির নেতা তার ছেলে তারা মিলে সিআরপিএফকে নিয়ে তৃণমূলকে দৌড় করেছে। তার মানে আপনি ভাবুন শক্তিশালী সংগঠনটা কোন জায়গায় গিয়ে পৌঁছলে এই ধরনের ঘটনা ঘটে। 2 নম্বর কথা হচ্ছে উনি অনেক কথা বললেন যে তৃণমূল অমুক করবে, তমুক করবে, এই করবে, সেই করবে, কিন্তু তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো কথা বলতে গেলেন কেন? এত কনফিডেন্সের অভাব মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে উঠে এলো কেন? এত কনফিডেন্সের অভাব। আমরা তো এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিনি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে তার পক্ষে আর সামনের 5 বছর সরকার পরিচালনা করবার জন্য ক্ষমতা হচ্ছে যে থাকবে না। আর অন্যদিকে বিজেপির মণিকাঞ্চন দা অনেক কথা বললেন। আমি যে বুথ বা যে বিল্ডিংয়ে পোলিং এজেন্ট হিসেবে ছিলাম তার 9খানা বুথ, সেই 9খানা বুথের মধ্যে মাত্র একটা বুথে বিজেপির পোলিং এজেন্ট ছিল সারাদিন, আর 1খানা বুথে সকাল 10টা অবধি ছিল, তারপর বাড়ি চলে গেছে। কোনো পোলিং এজেন্ট হচ্ছে যে সেই বাকি 7খানা বুথে একজন বিজেপি পোলিং এজেন্টকে আমি নিজে দেখতে পাইনি, কারণ আমি নিজে পোলিং এজেন্ট ছিলাম। অন্য জায়গায় কি হয়েছে আমি পানিহাটি, কামারহাটি, অমুক তুসুক জায়গায় বলতে পারবো না, তবে আমার নিজের যা অভিজ্ঞতা আমি সেটা বললাম। আসলে বিজেপি আর তৃণমূলকে এই ভোটের আগে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বেলুন একেবারে হাওয়া দিয়ে দিয়ে ওপরে তোলা হয়েছে, তারা অতটা উঠবার মতন ক্ষমতায় হচ্ছে যে নেই, তাদের সেই ক্ষমতাই নেই। আপনি ভাবুন তো, এই যে পশ্চিমবাংলায় আজকে প্রথম এত বছর বাদে পশ্চিমবাংলায় একটা নির্বাচন হলো, যে নির্বাচনে কোনো ইতিবাচক বার্তা আপনি তৃণমূল আর বিজেপির মধ্যে দিয়ে পেয়েছেন? সম্পূর্ণটা নেতিবাচক একটা বিষয়ের ওপর দাঁড় করিয়ে এই নির্বাচন, এই 2 ফেজের নির্বাচন সংগঠিত হলো। একদম নেতিবাচক। কে কাকে হচ্ছে যে দেশ ছাড়া করবে, কে কাকে হচ্ছে যে জেলে পুরবে। আপনি ভাবুন এই নির্বাচন, যখন একটা নির্বাচন সংগঠিত হয়, গত 5 বছরে একটা সরকার কি করলো, আর গত 5 বছরে সরকারের প্রধান বিরোধী দল তারা বিধানসভার অভ্যন্তরে কিংবা রাজপথে রাস্তায় তারা সরকারের কাছে কি কি দাবি জানালো, আবার সেই রাজনৈতিক দল, সেই বিরোধী রাজনৈতিক দল যারা দেশ পরিচালনা করছে, তাদের কেন্দ্রীয় সরকারের কাছে এ রাজ্যের মানুষের জন্য কি কি দাবি থাকলো, আপনি একটাও পেয়েছেন? একটাও পাননি। আপনি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা প্যানেল ডিসকাশন বসিয়েছেন, কে কাকে হাত ভেঙে দেবে, কে কাকে জেলে পুরবে, কে কাকে দেশ থেকে এ দেশ থেকে ওই দেশে পাঠিয়ে দেবে। 80% তো চলে গেছে এসআইআর নিয়ে কথা বলতে বলতে। হ্যাঁ, 80% সময় চলে গেছে এসআইআর নিয়ে কথা বলতে। এসআইআর নিয়েও তাও নয়, 80% সময় গেছে একে ও মানে একের বিরুদ্ধে এককে গালাগাল করবার মধ্যে দিয়ে, একটা নেতিবাচক ধারণার মধ্যে দিয়ে পশ্চিমবাংলায় এই নির্বাচন সংগঠিত হচ্ছে যে হয়েছে। মানুষের কাছে কোনো ইতিবাচক বার্তা এই তৃণমূল আর বিজেপি পৌঁছতে পারেনি। আজকে খাদ্যের সংকট, আজকে শিক্ষার অবস্থা, আজকে সামাজিক নিরাপত্তা, আজকে নারী নিরাপত্তা, আজকে বেকারি, এই রাজ্য জুড়ে যেভাবে দুর্নীতি, কোনো কথা আপনি হচ্ছে যে দেখেছেন? কে ঘুষপেটি, কে অনুপ্রবেশকারী বলছে, আর ও বলছে এই করেঙ্গা, হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা। সুতরাং কারোর কিছু না। মানুষ আজকে দাঁড়িয়ে যেভাবে রাস্তায় নেমে মানুষ আজকে 2 ফেজে পশ্চিমবাংলার বুকে মানুষ ভোট দিয়েছেন, এর জন্য মানুষকে কুর্নিশ জানানো দরকার। মানুষের এই সাফল্য, মানুষ তারা হচ্ছে যে রাস্তায় নেমে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, গণতন্ত্রের জয় হয়েছে। আজকে দাঁড়িয়ে আমরা দেখিনি যে পশ্চিমবাংলার যে ট্র্যাডিশন, বোমা ছুটছে, ওই ভাঙড়ের বুকে বোমা ছোড়া হচ্ছে, কিংবা করিমপুরে খুন হয়ে যাচ্ছে রেজাল্ট বেরোনোর পর তামান্না, আমরা দেখিনি যে তৃণমূল বিজেপির মধ্যে হচ্ছে যে বোমা ছোড়াছড়ি কিংবা বিরোধী দলের এজেন্টকে ঢুকতে দেবো না।
মারধর করা সমস্ত কিছু এই নির্বাচনে দেখিনি, সবটা কিন্তু হয়েছে। ডায়মন্ড হারবার মডেল হয়েছে, ফলতায় হয়েছে, সাতগাছিয়ায় হয়েছে, বজবজে হয়েছে। গৌরব তুমি কি এবার বলবে যে ছাপ্পা ভোট বা ফলস ভোটিং এগুলো হয়েছে? মানে তুমি তো দেখেইছো, বাই দ্য ওয়ে তুমি নিজে এজেন্ট হিসাবে ছিলে। দেখুন, আমি বলছি যে ভোটটা সবে 6টার সময় শেষ হয়েছে, আমি 7টার সময় আপনাদের প্যানেলে এসেছি, ঠিক আছে? মানে আমি আমার যে অঞ্চলে আমি যে বুথে ছিলাম সেই বুথে ছাপ্পা মারবার মতন তৃণমূলের কোমরের জোর হচ্ছে যে ছিল না, কারণ তৃণমূল চুপচাপ বসেই ছিল, কিচ্ছু করতে তারা পারেনি, কারণ তৃণমূল কনফিডেন্সের অভাব। কি মানে আপনি যদি মুখ চোখ দেখেন সারাদিন ধরে তৃণমূল কনফিডেন্সের অভাবে ভুগেছে। তৃণমূলের সেই কনফিডেন্স লেভেল নেই যে লড়কে লেঙ্গে হিন্দুস্তান বলে রাস্তায় কোমর বেঁধে নেমে পড়বে। গৌরব যে কথা বলছে, এই 142টা আসন এটা তো তৃণমূলের অ্যাডভান্টেজ আসন। এই 142টা আসনে প্রায় 84%-এর উপর সাকসেস হচ্ছে তৃণমূলের। যদি আমি গত বিধানসভা নির্বাচন ধরি, লোকসভা নির্বাচনেও এই দক্ষিণবঙ্গের এই আসনগুলোতেই তো তৃণমূল এগিয়ে থাকে। তাহলে কেন গৌরব এবং লিপিকাদিদের বলতে হচ্ছে যে তৃণমূল ল্যাক অফ কনফিডেন্সে ভুগছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইটের প্রসঙ্গ উল্লেখ করে গৌরব আবার বলছেন যে এই ছবিতেই দেখা যাচ্ছে এ আমাদের সেই চেনা মমতা বন্দ্যোপাধ্যায় নন। কেন গৌরব কথা বলছেন আরও আরেকবার আপনাদেরকে শোনাই শুভ্রাদির কাছে যাওয়ার আগে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একাধিক ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করেছেন, সিআরপিএফ ভোট করতে দেয়নি, টোটাল ভোট প্রক্রিয়াকে ম্যানিপুলেট করেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দুঃখ প্রকাশ করেছেন তিনি, মানুষের ওই একজনের মৃত্যু হয়েছে, যদিও লিপিকাদি বললেন এটা একদম বাস্তব, আসানসোলে কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে, এটাও ঠিক। যাও, কংগ্রেস কর্মীর মৃত্যু নিয়ে তো আর হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন না, কিন্তু এই ইসলামপুরে প্রথম দফা নির্বাচনের আগের দিন রাত্রিবেলা ইসলামপুরে খুন হন নূর আলম, প্রথম শহীদ এই নির্বাচনের। বেশ, আমি দেখাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমাদের কাছে, মিডিয়ার কাছে ক্যাপচার যে ভিডিও রয়েছে সেটা একবার দেখাবো, দেখুন। আমি আটকে গেছি, বুঝেছো? Number 2, yes, from yesterday night they started at and they arrested so many of us. So there is a problem. It is a contempt of court. We have sent out notices to now concerned authority. But I have never seen this type of democracy. But instead of that, I am saying they have debuted the press media that whatever তারা যেটা বলবে সেটা এসকে দেখাতে হবে যে বিজেপি সার্ভিস। আমি বলছি no, 50 years and তৃণমূল is winning. একদম সেন্ট্রাল যত ভোট মানে ওরা যা অত্যাচার করেছে কাল সারা রাত ধরে, আমি তো তোমাদের সকালে ছবিও দেখে চারিদিকে অত্যাচার করে বেড়াচ্ছে। ইভেন তোমাদের তোমার ইনস্ট্রাকশন আছে তারা কিন্তু গোপন পাড়ে ভোট দেয়, এমনকি মালদা দপ্তর কিন্তু এখানকার ইনস্ট্রাকশন দিয়েছে প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার নিজেরা ইন্টারফেয়ার এবং পুরো সেন্ট্রাল ফোর্সকে বলছে সব কটাকে ধরে মারো যেন কেউ লাইনে দাঁড়াতে না। দেখুন, আপনারা সবাই জানেন যে 23 তারিখে যে ভোটটা হয়েছিল তাতে মানে আমি যদি অতীত ভোটের রেকর্ড দেখি তাহলে সেখানে বিজেপি এগিয়ে। আমি সেই তথ্যে আসছি না, আমি ধরে নিলাম সেই ক্ষেত্রে বিজেপি আগে এগিয়েছিল 21-এ। 26-এ কী হবে ফলাফল বলবে, কিন্তু এই যে 142টা যে আসনে আজকে ভোট হলো 7 জেলায়, এটা হচ্ছে তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ। যে আগে কথাটা ছিল না বাম দুর্গ, এটা হচ্ছে তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ। কেন? 21 সালের বিধানসভা নির্বাচনে এখানে 142টার মধ্যে তৃণমূল 125টাতে জয়ী হয়েছিল। আপনি পার্সেন্টেজ করে নিন, 142-এর মধ্যে 125, 85%-এর উপরে। দ্বিতীয়ত এখানে বিজেপি পেয়েছিল মাত্র 16টি আসন। মানে শুধু আমি স্ট্রেংথেন দিক দেখবো না, উইকটাও দেখবো উল্টো দিকে, যে বিজেপি কত উইক। এখানে 16টা মাত্র আসনে তারা জয়ী হয়েছিল এই 142টার মধ্যে, যেখানে আজকে হলো। অন্যান্যরা জয়ী হয়েছিল একটি আসনে। ছেড়ে দিন, এবার যদি আমি লোকসভায় আসি, লোকসভা আরও রিসেন্ট হয়েছে, 24 সালে হয়েছে। সেখানকার কি ফলাফল ছিল? তৃণমূল এগিয়েছিল, মানে আমি লোকসভা তো অ্যাকচুয়ালি একটা লোকসভা মানে 7টা মোটামুটি বিধানসভা, আমি বিধানসভার নিরিখে ফলটা বলছি। তৃণমূল এগিয়েছিল 115টি বিধানসভা আসনে, 115,
যেখানে লোকসভায় মূলত লোকসভার ভোট নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় সরকার এই ধরনের পার্সপেক্টিভগুলো গুরুত্ব পায়, কংগ্রেস সেখানে খানিকটা ভোট বেশি পায়, যেহেতু জাতীয় দল প্রিভিলেজ বেশি পায়, সেখানে বিজেপি 27টি বিধানসভা আসনে এগিয়েছিল। আমি যদি 24-এর লোকসভা নির্বাচন ধরি, তার মানে আমাকে 21 আর 24 বলছে এই 142 তৃণমূল যদি ধরে রাখতে পারে, তাদের ক্ষমতায় আসবার, পুনরায় নির্বাচিত হবার একটা প্রবল সম্ভাবনা, যেটা আজকে কুণাল ঘোষ বলছিলেন, এই শব্দটা আমার খুব ভালো লাগলো, খুব জোরালো প্রত্যাবর্তনের সম্ভাবনা থেকে যায়। কিন্তু এই ভোট বাক্সে যদি থাবা বসায় অন্যান্যরা, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে একটা অস্তিত্ব সংকট আসবে। কারণ নর্থ বেঙ্গলে এবার বিজেপি লুজ হবে কিনা সেটাও একটা বড় বিষয়। নর্থ বেঙ্গল বা যে জায়গাগুলো ভোট হলো তার মধ্যে যদিও বা বাঁকুড়াতে তৃণমূলের গ্রিপ আছে, বীরভূমের তৃণমূলের ভালো গ্রিপ আছে, যেটা প্রথম দফায় নির্বাচন অলরেডি হয়ে গেছে। কি হতে পারে ফলাফল, আমাদের নেক্সট ফেজের আজকের এই দ্য ব্যাটেল অফ বেঙ্গলে আমরা আলোচনা করব এটা নিয়ে। শুভ্রাদির কাছে যাই। শুভ্রাদি, কনফিডেন্স লুজের কথা বলা হচ্ছে, একাধিক জায়গায় ভোট, মানে তৃণমূল কংগ্রেস যেটা বলছেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে হয়েছে বা সেখানে, তো এই জায়গাটাতে কি মনে হচ্ছে 142টা আসন যেখানে আপনাদের কেল্লাফতে করতেই হবে, না করলে কিন্তু ক্ষমতা পরিবর্তন হওয়ার সম্ভাবনা তৈরি হবে, এটা স্ট্যাটিস্টিক্স বলছে, কোনো আবেগের কথা নয়। কি মনে হয় 142টা আসনে নিজেদের হোল্ডিংস ঠিকঠাক ধরে রাখতে পারবেন? এই ভোটে এত খাটনির পর মনিদা আজকে আমার পুরো খাটনিটাকে সার্থক করে দিল। কেন? আমার এত ভালো লাগলো মনিদার কথা শুনে এখানে এসে। মনিদা 2011-এ মমতা ব্যানার্জির ইলেকশনের কথা বললো, তখন মনিদা স্বীকার করে নিল 2011-এ মমতা ব্যানার্জি যেভাবে ফিরে এসেছিল আবার 26-এ সেইভাবেই ফিরবে। প্রথম গেল। সেকেন্ড কথা হচ্ছে, শূন্য পাওয়া দল যে নিজের পায়ে হাঁটতে পারে না, অন্যকে খুঁটি করে বাঁচতে হয়, তাদেরকেও আমি গুরুত্ব দিই। কেন গুরুত্ব দিই? যে শূন্য পায় তাদের সেই শূন্য পাওয়ার অভিজ্ঞতাটাকেই মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগিয়েছিল দেখে 34 বছরের বাম দুর্গ আর বাম অপশাসনকে নস্যাৎ করে 2011-এ আসতে পেরেছিল। আজকে আরও আর একটা প্রশ্নের উত্তর দিই। মনিদা আজকে আমাকে পুরো ভরিয়ে দিল। মনিদা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রথম দেখা গেল যে তিনি বেরিয়েছেন ভোট করতে। নন্দীগ্রামে কিভাবে ভোট হয়েছে, শুভেন্দু অধিকারী লোডশেডিংয়ে কীভাবে জিতেছে বাংলার মানুষ দেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র দল যেখানে তিনি মানুষের হয়ে কাজ করতে জানেন, এবং সমস্ত এই ভোট যুদ্ধ নয়, 21, 24, 19 সমস্ত ভোট যুদ্ধে উনি মানুষের কাছে যান, মানুষের কাছে পৌঁছান, কর্মের ভিত্তিতে ভোট চান, ধর্মের ভিত্তিতে নয়। তাই মানুষের কাছে উনি যাবেন এবং গিয়ে উনি ওনার কাজটা করেছেন। সেখানে মনিদাদের বক্তব্য হচ্ছে এই প্রথম দেখলাম। আসলে ওনারা নানানভাবে বেড়াজাল আটকেছে, নাম কেটে বাদ দিয়েছে বৈধ ভোটারের, কেন্দ্রীয় বাহিনী এনেছে, আধিকারিক বদল করেছে, প্লাস আজকের এই চ্যানেলে এসে আমার বিজেপি সিপিএমের গৌরব দিদি আছেন এবং মনিদা আছেন, তিনজনের সঙ্গে এবং দেবাশিসদার সঙ্গেও আমি সহমত পোষণ করতে পারলাম না। কেন্দ্রীয় বাহিনী আজকে সকালে যা করেছে, আমার বসিরহাট দক্ষিণ বিধানসভায় 294টা বুথ, 294টা বুথের মধ্যে আমি নিজে 75টা বুথে গেছি, আর মনিটরিং করেছি খুব কম করে হলেও সারাদিনে 250টা বুথ। সেই বুথে যেভাবে কেন্দ্রীয় বাহিনী আচরণ দেখিয়েছে, আজকে সকালে 177 নম্বর বুথে আমি ভোট দিতে গেছিলাম, আমি এদের সাথে সহমত পোষণ করতে পারছি না কেন্দ্রীয় বাহিনীর আচরণ নিয়ে। কেন্দ্রীয় বাহিনীকে আমরা সবাই, দেশের রক্ষার জন্য তারা আছে, তাদেরকে স্যালুট জানানো উচিত, কিন্তু তারা যেভাবে মানুষের সাথে, বৃদ্ধ বয়স্ক লোককে তো আমি চোখে পড়েনি যে হাত ধরে নিয়ে যেতে বা বসাতে, প্রচুর জায়গায় মেশিন খারাপ, তারা পেশেন্স রাখতে পারছে না বয়স্ক মানুষ, তাদের সাথে আমার চোখে অন্তত তাদের ভালো কিছু পড়েনি, জানি না হয়তো তাদের চোখে পড়েছে দেখে তারা বলেছে। আর একটা প্রশ্ন হলো, মনিদাই তুলল যে আমরা বাংলাকে প্রতিষ্ঠা করতে চেয়েছি, বাঙালির নাম রাখতে চেয়েছি। মনিদাদের তো খাটতে হয় না ভোটে, ভোট তো খুব অনায়াসে মানুষের মন জয় করে নিয়েছে এক ধর্মের প্রাণী জয় শ্রীরামের স্লোগান দিয়ে।
মানুষ তো শুধু ওই জয় শ্রীরামের স্লোগান শুনেছে আর কি, শহরের মানুষ বেশি ভোট দেয় তার মানে মহিলাদের পঞ্চায়েতে জায়গা জয় করতে শ্রীরাম পারে না। মন জয় করে নিয়েছে বলছে। হ্যাঁ জয় করেছে মণিদারা ওইভাবে যে হিন্দুত্বের প্রমাণ দিয়েছি দিয়ে জয় শ্রীরাম। তৃণমূলের প্রতিনিধি আচ্ছা। না বলতে হবে না না অবশ্যই বলতে হবে। আচ্ছা। তুমি যখন কথা বলেছিলে আমি গৌরব আচ্ছা আচ্ছা, না না, বলিনি, গৌরব তাহলে গৌরব আমাকে তোমাকে বলতে দিতে বলুন। হবে। আমি এরপরে তুমি গৌরবের step কাছে বাদ, আসবো। তুমি বলো না, যে গৌরব আপনি হাত তুলেছে। তৃণমূলের প্রতিনিধি, তুমি এরকম ভাবে বলছো আচ্ছা, কেন? না না, আরে তোমরাও দিদি তো এই গৌরব দিদিকে আমি বলতে দাও, বলছি please, না, হ্যাঁ, তুই আপনি বলো না, বলুন। please। ব্যাপার হচ্ছে আপনার- এই যে এরপরে তোমার কাছে আসবো, তুমি হাত তুলেছো আমি দেখেছি। আমি please, কিন্তু হ্যাঁ। আজকে একদম না না দিদি চুপচাপ দিদি থেকেছি, সবাইকে বলতে না না, দিচ্ছি। সুব্রাদি একদম চুপ করেছিলেন, please, একদম মুখ বন্ধ করে বলুন, রেখেছি বলুন ক্লান্তিতে, না, না। না হলে ছাড়তাম না। না স্বাভাবিক, আপনি বহু ব্যাপার বুথে হচ্ছে ঘুরেছেন আজকে বললেন। মণিদারা এই যে জয় শ্রীরামের ধ্বনি দিয়েছে, বেশিরভাগ মানুষ বলছে জয় শ্রীরামের ধ্বনি দিয়েছে কিন্তু বিজেপি কোনো কাজ করেনি। প্রত্যেকটা মানুষের কাছে গেলে তাদের এই ধ্বনি দেওয়া ছাড়া কোনো কাজ নেই। তাহলে ধর্মের ভিত্তিতে এরা মানুষের কাছে ভোট চেয়েছে। আজকে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন কারা এনেছে? এই বিজেপি এনেছে। সত্যি কোনো না সেটা তো গঠনমূলক গেল, আমি বলছি এই যে দক্ষিণবঙ্গে ভোটটাকে ধরে রাখা, শুভ্রাদি এটা কতটা সম্ভব হবে? মানে তুমি দেখো, আমি তোমায় পার্সেন্টেজ বললাম 142-এর মধ্যে 125 পেয়েছিলাম আমরা 2021-এ। হ্যাঁ 100 তৃণমূল জয়ী আমাদের হয়েছিল, সিট সংখ্যা 125। বাড়বে বই কমবে না। আমি দৃঢ় প্রতিজ্ঞ, 4 তারিখে এই প্যানেলে যদি আমার আসার সুযোগ হয় আমি আবারও এসে বলে যাব এখানে আমরা 125-এর বেশি পাবো। আচ্ছা, তার কারণ আর হচ্ছে বিজেপি আরো কমবে বলছো? হ্যাঁ কমবে, অবশ্যই কমবে। মানে এবং- তোমরা বেশি পেলে তো এবং BJP কমবে। এই যে 21 সালেও বিজেপি এই এসে যাব এরকম একটা রণনীতি এরা দেখায়। এবং এই যে 4 তারিখ পর্যন্ত যেটা চলবে, প্রত্যেকটা টিভি চ্যানেল দেখাবে বিজেপি এসে গেল, এই এক্সিট পোল বেড়ে গেল, এই কমে গেল। আমি বলছি 4 তারিখে আমাদেরই মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো সরকার গঠন করবে, বিজেপি হারবে। আর কনফিডেন্স লসের কথা বলছে, মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো কনফিডেন্স নেই, লস নেই, তৃণমূল কর্মীদের মধ্যেও কোনো কনফিডেন্স লস নেই, কারণ আমরা গ্রাসরুট লেভেলের কর্মী, আমরা তাই মনে করি এবং না, মানুষের কাছে আমরা পৌঁছই। আজকে দেখে এটা বোঝার উপায় নেই, কারণ প্রত্যেকে খুব ক্লান্ত, এটা তো ক্লান্ত। মাথায় রাখতে হবে মানুষ সবাই। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সমস্ত প্রায় বিধানসভা কভার করেছেন, এটা এক কথায় বলতে গেলে অত্যন্ত প্রশংসনীয়। তারা সারা বছর থাকেন বা এগুলো রাজনৈতিক দাবি হতে পারে, মানুষ বুঝবেন সেটা। কিন্তু আমরা কভার করতে গিয়ে যেটা দেখেছি, মানে ভোটের অনুষ্ঠান করতে গিয়ে যেভাবে তারা সমস্ত, এবং এমনকি বিজেপির তরফেও যেভাবে প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কভার করেছেন সমস্ত জায়গাগুলো, এটা রিমার্কেবল। মানে রাজনৈতিক দলের যারা কর্মী সদস্য তারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই পরিশ্রমকে আমরা কুর্নিশ করি। আমরা বহুবার নিজেদের কলিগদের মধ্যে আলোচনা করেছি, অসম্ভব। আজকের দিনটা অত্যন্ত মনোরম ছিল, আবহাওয়া খুব পজিটিভ ছিল, কিন্তু ভোটের সময় কি মারাত্মক গরম ছিল যখন প্রচারটা চলছিল, ফুল ফ্লেজেড প্রচার চলছে তখন। আচ্ছা, শুভ্রাদি যখন বলছেন গৌরব হাত তুলে নিজের বক্তব্য বলবার জন্য অনুরোধ জানিয়েছে, আমি গৌরবের কাছে আসবো এরপরে। গৌরব একটা ছোট্ট বিরতি নিতে দাও, নেওয়ার পর গৌরব কি বলবে আমি গৌরবের কথা শুনবো। আসবো বিরতির পর, ফিরে সঙ্গে থাকবেন। টাকা পয়সা দিয়ে তৃণমূলের টিকিট পাওয়া যায়, হ্যাঁ টাকা পয়সা দিয়ে পত্তর বিক্রি হয়, এইসব যা হয়েছে এই নিয়ে আমি আর বেশি, নির্বাচন কেটে গেছে, সকালবেলা থেকে প্রচুর কাজকর্ম করেছি, আজ শরীর ক্লান্ত, সুতরাং ঝগড়াঝাটি জঞ্জাটে থাকবো না। কিন্তু একটাই বক্তব্য বলবো, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আজকে যা বলছেন, আমি বলবো যে একদম অস্তিত্বের সংকট, একটা চূড়ান্ত আর্তনাদ, যে বেঁচে থাকার একটা আর্তনাদ, যে ওই বসিরহাট, উনি বারবার বলছেন বসিরহাট অঞ্চল জুড়ে হচ্ছে যে যেহেতু উনি বসিরহাটের দায়িত্বে আছেন, আমি বসিরহাটের কথাই বলবো। হ্যাঁ নিশ্চয়ই বলবেন, কেন বলবেন না? আমি আমার সেখানে নিশ্চিত, আপনি নিশ্চিত বলুন, আপনি বসিরহাট আচ্ছা বেশ, বলুন। এই মুহূর্তে কিন্তু তুমি একটু আমার থামাবো, আমাদের বক্তাদের একটু থামাবো প্লিজ, আমার রিকোয়েস্ট। এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে রয়েছেন সিও মনোজ আগরওয়াল, কি বলছেন শুনবো। হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমান এর মধ্যে আপনার বুথ ছিল 41,001 অ্যান্ড আপনার যে আছে ভোটিং পার্সেন্টেজের যেটা 60টা পর্যন্ত আছে, এন্টায়ার ভোটিং পার্সেন্টেজ আসেনি এখানে, क्योंकि আমাদের কিছু বুথ যেটা আছে যেখানে আমাদের সিগন্যাল থাকে না, ওখানে সিম থেকে আমাদেরকে নিতে হচ্ছে। অ্যান্ড ওটা বুথ নিয়ে যেটা আছে এখন আছে 92.47। তো এটা হাড্ডাহাড্ডি লড়াই ছিল আমাদের ফেজ 1 ফেজ 2-তে। ফেজ 2 যেটা ফেজ 1-এ যেটা ছিল ওর থেকে একটু বেশি হবে ফেজ 2-তে, ফেজ 1 থেকে। লেট আস সি ফাইনাল ফিগার কি আসছে, क्योंकि একটা কম্পিটিশন ছিল। ফেজ 2 লোক বললেন ফেজ 1 যদি করতে পারবে তো আমরা কেন করতে পারবো না। তো প্রায় যেটা আছে আশা করি 93 या ওর কাছে হবে। जो ফিগার আসবে ওটা 2-4 ঘন্টা পরে আসবে, যখন সব ডিসিআরসিতে ফিরে আসবেন, বাই দ্যাট টাইম ওটা আসবে।
তারপরে যেটা আছে আপনার যে ইলেকশন ছিল একদম পিসফুল ছিল। এক আর দু ইনসিডেন্ট হয়েছিল যেটা ওয়ার্থ টেলিং, যেটা আমাদের এডিজি সাহেব এসছেন, যে আমাদের এসপিডো সাহেব আছেন, উনি ডে 1 থেকে SIR থেকে আগে থেকে যুক্ত আছেন, উনি সেতু আছেন আমাদেরও স্টেট পুলিশ, আমাদেরও কলকাতা পুলিশ, উনি প্রচুর খেটেছেন যেটা 6-8 মাস থেকে। প্রত্যেক জিনিস আমরা রাত্রি 12টা-1টা যে সময় বলতাম ওনার কাছে অ্যাপ্রোচ করতাম, তবে উনি খুব তাড়াতাড়ি উত্তর দিতেন। উনি সব জিনিস এটা বলবেন ল অ্যান্ড ইস্যু নিয়ে, কিন্তু বড় কোনো ইস্যু ছিল না। অ্যান্ড যেটা জিনিস দেখা গেছে কি ইভেন ইন ক্যালকাটা এখানে যে ভোটিং পার্সেন্ট হয়েছে এটা হিস্টোরিক হয়েছে। ক্যালকাটাতে যে বুথে আমি ভোট দিতে গেলাম ওখানে আমাদের BLO বললেন কি আমি 12 বছর থেকে কাজ করছি অ্যান্ড কোনো দিন এই বুথে 50% থেকে বেশি ভোটিং হয়নি, কিন্তু আজকে যেটা 80% ক্রস হয়ে গেছে। আমি 8-10টা বুথে গেছিলাম আলিপুরে, একটা বুথে 95% প্লাস হয়েছে। কিছু বুথে যে আছে প্যারেন্টস এসে গেছে, অভিভাবক এসে গেছে, ওরা বললো আমার ছেলে মেয়ে ফরেনে আছে, কাজ করছে কি ওখানে পড়ছে, ওরা 18 হয়েছে, ওরা যে আছে ফার্স্ট টাইম ভোটার আছে, অথরাইজ করেছে আমাদেরকে ভোট করার জন্য, তো আপনি আমাকে অ্যালাউ করার জন্য। আমি বললাম ভাই এটা তো অ্যালাউ হতে পারে না, কোনো আইন নেই, অ্যালাউ করুন, নাহলে আমার যে ছেলে মেয়ে আছে খুব হয়ে যাবে, ওটা খুব কষ্ট পাবে, যেটা আছে এত দূরে আছে, ওরা ভোটে পার্টিসিপেট করতে চেয়েছে। আমরা দেখলাম অনেক বুথে যে আছে যে আগে একটা শ্রেণীর লোক ছিল যেটা ভোট দিত না, ওরা भी এবার আসলো কি ভোট দেওয়ার জন্য। ECI অনেক দিন থেকে প্রচার করলো কি আপনার যেটা আছে ভোটের দিন যেটা আছে লাইক আ ফেস্টিভ্যাল, লাইক আ পার্ভ, যেমন আপনি পুজোতে আপনি যান পোলিং বুথে, আপনি যান যেটা পূজা প্যান্ডেলে যান, ইলেকশন সময় আপনি পোলিং স্টেশনে আপনি যান, ভোট দিয়ে আসুন। এটা আপনার একটা স্ট্যাচুটারি রাইট আছে এন্ড একটা কনস্টিটিউশনাল ডিউটি আছে। যত পার্সেন্টেজ ভোট আপনার রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট হবে অত ভালো হবে। and then you are participating in the formation of the government, electing your MLA and local representative. তো এটা যেটা আছে হাই রাইজে কিছু বুথ হয়েছিল, এটা নিয়ে অনেক লোক আগ্রহ পেল কি হাই রাইজ বুথ হয়েছে, অনেক হাই রাইজ লোক এগিয়ে আসছে। অনেক লোক যে ছিল আপনার স্লাম এরিয়াতে ছিল, আগে ভোটিং পার্সেন্টেজ সব অল্প ছিল, আর ইনক্রিজ হয়েছে। গোটা স্টেটেই যেটা আছে ভোটিং পার্সেন্টেজ যেটা আছে একটা হিস্টোরিক হয়েছে এবার যেটা আছে, অ্যান্ড গোটা কান্ট্রিতে দৃষ্টান্তমূলক এটা ভোটিং পার্সেন্টেজ যেটা আছে পশ্চিমবঙ্গে এটা হয়েছে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি যেটা আছে আপনাদের সবাইকে, প্লাস আমাদের সঙ্গী ছিল ডে 1 থেকে, প্রত্যেক জিনিস আমরা মানুষ কাছে নিয়ে গেছে আপনাদের মাধ্যমে, যদি সহযোগিতা পেয়েছি আপনাদের থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের 5 লাখ থেকে বেশি আমাদের যে এমপ্লয়ি ছিল, যে পোলিং পার্সোনাল ছিল, যে VIP স্টাফ ছিল, যে আপনার প্যারামিলিটারি ফোর্স ছিল, স্টেট পুলিশ ছিল, 5 লাখ থেকে অনেক বেশি স্টাফ যেটা আছে আমাদের কাজ করলো। অ্যান্ড আমাদের যে 41,000 বুথ ম্যান করার জন্য এসব স্টাফ কাজ করলো। অ্যান্ড বিকজ অফ দেম অ্যান্ড বিকজ অফ অল দ্য ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েটেড বাই দ্য ROs, দ্য DOs, দ্য AROs, দ্য BLOs, অ্যান্ড যেটা আমরা চেষ্টা করলাম এই ইলেকশনে যত রুলস রেগুলেশনস, স্ট্যাচুটারি অ্যাক্টস, নোটিফিকেশনস, আমাদের দুটো মেন অ্যাক্ট আছে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 অ্যান্ড কন্ডাক্ট অফ ইলেকশন রুলস 1961, এটা ছিল। আর ECI যত নোটিফিকেশন ছিল আমরা যে আছে ওটা লেখো যে ভোটের কাজে প্রত্যেক জিনিস জন্য আমরা ফিক্স করলাম কার কি রেসপন্সিবিলিটি আছে, কার কি অ্যাকাউন্টেবিলিটি আছে। এখানে কোনো স্কোপ ছিল না কি আমার কাজ আছে উনি করলেন না, ওনার কাজ ছিল আমি করলাম না। আমরা পুলিশ হ্যান্ডবুক থেকে OC কি দায়িত্ব আছে ওটা বলেছিলাম, SDPO কি দায়িত্ব আছে ওটা বলেছিলাম। প্রত্যেক লেভেলে আমরা বললাম কার কি দায়িত্ব আছে, কোন টাইম মধ্যে কী কাজ করতে হবে। আমাদের DMsকে আমরা দিয়েছিলাম, ROsকে দিয়েছিলাম। আর এবার প্রথমবার যেটা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে যেটা আছে কি আমাদের RO ছিল অফ দ্য র্যাঙ্ক অফ SDO। আগে আমাদের যা আছে আমরা 2/3 থেকে বেশি যেটা আছে আরও SDO র্যাঙ্কে ছিল না, কান্ট্রিতে অন্য জায়গা SDO র্যাঙ্কে ছিল। এবার যেটা আছে আমাদের থেকে স্টেট গভর্নমেন্ট একদম অ্যানাউন্সমেন্ট 4-5 দিন আগে অ্যাকসেপ্ট করলো আমাদের রিকমেন্ডেশন। আর উনি বললেন কি চলো স্টেট গভর্নমেন্ট যেটা আছে রাজি হলো, আমাদের চিফ সেক্রেটারি রাজি হলেন, উনি বললেন ঠিক আছে যেটা আছে আপনার SDO র্যাঙ্কে হবে। তো SDO র্যাঙ্কে আমি ধন্যবাদ জানাচ্ছি স্টেট গভর্নমেন্টকে বি, চিফ সেক্রেটারিকে বি অ্যান্ড পাওয়ার সেক্রেটারিকে, ওরা আমাদেরকে অফিসার দিলেন অফ দ্য র্যাঙ্ক অফ SDO, WBCS অফিসার অ্যান্ড IAS অফিসার্স, যারা ইলেকশনে যেটা আছে আমাদেরকে কাজ করলেন, সহায়তা করলেন।
তো আমার যেটা আছে রিটায়ার্ড লেভেল বেস্ট, কিছু খামতি থেকে গেছে, নিশ্চয়ই আমরা এবার ওটা গবেষণা করে চেষ্টা করব কি ফিউচারে যেটা আছে এটা কমি থাকবে না। আমরা এবার ম্যাক্সিমাম জোর দিয়েছি 2-3টা জিনিস মধ্যে। একটা জিনিস আমরা জোর দিয়েছি আমাদের ওয়েবকাস্টিং নিয়ে, আর এটা আপনি এখনো যাবেন উপর যেটা আছে, ইচ অ্যান্ড এভরি কমপ্লেন্ট আমরা দেখতে পাচ্ছি একদম পরিষ্কার, যেমন এখানে দেখতে পাচ্ছি এভরিথিং উই ক্যান সি কি হচ্ছে নি হচ্ছে, কে মুভ করছে, কে ভিতরে আছে, কে বাইরে আছে, কত লোক মেশিন কাছে আছে, কত লোক কোথায় আছে। সো আমরা দেখছিলাম যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ধন্যবাদ জানাচ্ছেন রাজ্য সরকার, মুখ্য সচিব, ভোটের কাজে নিযুক্ত সমস্ত কর্মীদের সঙ্গে। কলকাতার ভোট পার্সেন্টেজ এবার পুরনো দিনের ট্র্যাক রেকর্ডকে ব্রেক করেছে, তার জন্য তিনি ধন্যবাদ জানালেন। দুটো ফ্রেজেই 90%-এর উপর পোলিং হওয়ার জন্য তিনি সাধারণ ভোটার মানুষকে যারা ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানালেন। যারা ভোট প্রক্রিয়াকে সাহায্য করেছে, বৃহৎ থেকে বৃহত্তর গণতান্ত্রিক যে প্রক্রিয়া, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছিলেন কমিশনার। আমি সুব্রাতির কাছে যাব। সুব্রাতি, যখন গৌরব বলছিল আপনি বলছিলেন কিছু বলবেন, আমি এরপর লিপিকাদির কাছে যাব। ব্যাপার হলো বসিরহাট সাংগঠনিক জেলাটা আমি দেখি, যেহেতু বসিরহাট সাংগঠনিক জেলা 7টা বিধানসভা আমাকে দেখতে হয় এবং মহিলা তৃণমূলটা আমি করি, রাজ্যে করার সুযোগ পেয়েছি চন্দ্রিমাদির জন্য। সেই জন্য আমার ওখানে জন্ম, ওখানে কর্ম, এবং মানুষ, মেয়েরা সাধারণত বিয়ে হয়ে অন্যত্র যায় শ্বশুরবাড়ি, সেটাও আমার বসিরহাটের বাইরে না। ফলে বসিরহাটের প্রতি তো আমার আলাদা ফিলিংস থাকবেই। আমি ওখানে রাজনীতি করি, ওখানের কথা তো আমি আমার টিভি চ্যানেল কেন, আমি সারা জায়গায় গিয়ে বলে আসি। গৌরবের হয়তো সেই ফিলিংসটা নেই, সেই জন্যই ও বসিরহাটটাকে এইভাবে বলল। প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, গৌরব যথেষ্ট খারাপভাবে তুমি বসিরহাটকে এখানে তুললে, উনি তো বসিরহাটের কথা বলছো। আরে বসিরহাট তো তুলবই, আমার মাতৃভূমি, আমার কর্মভূমি, সেখানে আমি রাজনীতি করি, তাই আমি বসিরহাটের কথা তুলতে পারি। তোমার কাছ থেকে আমি শুনবো না যে বসিরহাটে সিপিএম কি করেছে, সেই রাজনীতি যদি তুলি, তোমাদের সিপিএম আমাদের জমি দখল করেছে, মানুষের সাথে অত্যাচার করেছে, তোমরা মনে হয় বসিরহাটের রাজনীতি তুলবে। আজকে সিপিএম শূন্য কেন মহাশূন্য যাবে? তোমাদের রাজনীতিতে প্রচুর মানুষ মারা গেছে, নৃশংস গণহত্যা করেছে তোমরা 34 বছর রাজ্যটাকে শেষ করেছো তোমরা আজকে ফিরে পেতে গিয়ে আইএসএফকে ধরছো, অন্যের পায়ে ভর করে রাজনীতি করতে হয়। তৃণমূল কংগ্রেস করে না, তৃণমূল কংগ্রেস করে না, তোমাদের এই রাজনীতিগুলো চলে। আরে মমতা ব্যানার্জি হতে গেলে জব লাগে, 34 বছর তোমাদেরকে সরিয়েছে, 2011 এসেছে মমতা ব্যানার্জি। তোমরা সিপিএম নৃশংস গণহত্যাকারী, তোমরা সারা রাজ্যটাকে শেষ করেছো। শিক্ষার সমস্ত তোমাদের সময়, পিটিআই আন্দোলন তোমাদের সময় প্রাইমারি শিক্ষা সমস্ত ট্রেনিং গুলো অবৈধ হয়েছিল। তোমরা রাজ্যটাকে শেষ করেছো দেখে আজকে রাজ্যের এই অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে আনার চেষ্টা করেছে, তোমরা নৃশংস গণহত্যার হত্যাকারী। আচ্ছা, এবার গৌরব একটা মিনিট আমি মনিদার কাছে যাব এবং লিপিকাদির কাছে। এবার যেটা সত্যি প্রশংসাযোগ্য এবারকার ভোটে, ডেফিনেটলি সবাই একজন করে মৃত্যুর কথা বললেন, কিন্তু আমরা যেভাবে মৃত্যুগুলো দেখি, গুলি চললো, বোম ফাটলো, হ্যাঁ, বা একদম ধারাল অস্ত্র দিয়ে কোপাকুপি হলো, বা একাধিক জায়গায় ম্যাসিভ গন্ডগোল হলো, সেই ছবিটা কিন্তু দেখা গেল না। বরঞ্চ এই সমস্ত রাজনৈতিক দলের যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছেন, তারা এই ভোট প্রক্রিয়ার যে শান্তিপূর্ণ অবস্থান, এটা কি মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, নাকি কেন্দ্রীয় বাহিনীর অতিরিক্ত কড়াকড়ি, নাকি কমিশনের ভূমিকা, কোন কারণের জন্য, এবং এটা কিসের ইঙ্গিত? আমি মনিদার কাছে যাব, একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে এসে সঙ্গে থাকুন। মনিদা, অভিযোগের উত্তর নয়, বরঞ্চ আপনি বলুন যে এখানে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, হ্যাঁ, 31টা বিধানসভা আজকে দক্ষিণ 24 পরগনায় ভোট ছিল। আচ্ছা, এর মধ্যে হচ্ছে হুগলি, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনাও বটে, হাওড়াতেও এই জায়গায় বিজেপির ক্ষমতাও তো, আপনাদের যে 16টা আসন সেগুলো মূলত খানিকটা নদিয়া থেকে, খানিকটা কলকাতাও এদিকে নদিয়া থেকে কিছু আসন আপনাদের এসছিল।
এই জায়গাগুলোতে দাঁত ফোটানো বা দাঁত বসানো বা ক্ষমতা বাড়ানো বা বিজেপির ক্ষমতায় আসা কিভাবে সম্ভব আদতে, কিসের ভিত্তিতে? দেখো, দুটো বিষয়। এক হচ্ছে গত 2021-এর নির্বাচনের পরেও, জাস্ট নির্বাচনের পরেও বিজেপির যে মিটিং হয়েছে, সেখানে আমরা দক্ষিণ 24 পরগনা থেকে একটা নিজের অভিজ্ঞতা বলছি, প্রচুর লোক এসেছিল, যেখানে বিজেপির লোকেরা ভয় বেরোচ্ছিল না। তো আমি আসন তৃণমূল পেয়েছি না, আমি বলছি, তো আমি জিজ্ঞেস করলাম যে এত লোক তোমরা আনছো কোথা থেকে মিটিংয়ে, মিছিলে? বলছে দাদা আমাদের এক হয়ে থাকতে হবে, নাহলে আমাদের উপায় নেই বাঁচা। এরকম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। সুতরাং যে রেডিক্যাল মুসলিমদের হাতে ওখানকার সমাজ ব্যবস্থাকে দিয়ে দেওয়া হয়েছে, সেই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই, এবং এই লড়াই কিন্তু আজকে একদিনে হয়নি, এবং এই অবস্থাটাও একদিন হয়নি। আজকের গণশক্তির লেখার এডিটোরিয়ালের দুটো পেজ দেখো, দুটো লাইন আমি পড়ছি। বদল আর বদলা, ওদের হচ্ছে গোটা রাজ্য রিভার্স গিয়ারে চলছে, হেডলাইন। তার মধ্যে দুটো লাইন লেখা পড়ছি, দেখো কেমনভাবে হয়। বদল আর বদলা দুটো আলাদা শব্দ নয়, আর আনিস মইদুল তামান্নার হত্যার বদলা চাই, সেই বদলা সম্ভব বদল ঘটলে। আচ্ছা, অবশ্যই আনিস মইদুল তামান্নার হত্যা দুঃখজনক, তার সাথে তো হরগোবিন্দ দাস, চন্দন দাসেরও মৃত্যু হয়েছে। তো লিখলে তো পুরো সবকটা নাম লেখা উচিত ছিল। তো কোথাও যেন ঘুরে একটা বার্তা দেওয়া, এই বার্তার জন্য কিন্তু এইবারে একটা বিরাট এফেক্ট কিন্তু পড়বে এবং পড়েওছে। যে বিষয়টা গৌরব অনেকক্ষণ ধরে বলছিল, আচ্ছা দেবাশিস বলো তো, এই যে বুথ জ্যাম, স্লো ভোটার, এই যে শব্দবন্ধনীগুলো আমরা আজকে আলোচনা করছি, এই শব্দবন্ধনীগুলো তো লেফট বামপন্থারাই আমাদের দিয়েছিল, এবং আমরা সব বুকে হাত রেখে এই কথাটা বলতে পারি, যদি 2011 সালে সোনিয়া গান্ধীর সাথে প্রকাশ কারাটের লড়াই না হতো, যেভাবে নির্বাচন 2011-তে করা হয়েছিল, সেই লড়াই যদি না হতো, আজকেও সিপিএমের সরকার এখানে থাকতো। আজ ওরা হয়তো দেখাচ্ছে পরে। আপনি বলছেন যে মুসলিম যে কনসলিডেশন ছিল সেখানে ভাঙন, বা হিন্দুর একত্রিত হওয়া শুরু হয়েছে দক্ষিণ 24 পরগনা। না, এটা অবস্থা আমি এক্সাম্পল দিয়ে বলছি, আমি এক্সাম্পল দিয়ে বলছি। এক নম্বর কথা। দু নম্বর বিষয় হচ্ছে যে বাংলা যেটা 50 বছরে দেখে এসেছে, যে বিধানসভা ভোট মানেই হচ্ছে বাঙালি পশ্চিমবাংলার সাথে যেন দিল্লির লড়াই। আর এটা তো পশ্চিমবাংলার লড়াই, যে এখানের শিল্প কেমন ভাবে হবে, এখানকার বৃদ্ধি উন্নয়ন কি হবে, তার লড়াই। কিন্তু লড়াইটা টিএমসিও যেটা 15 বছরে করেছে, বামপন্থারাও সেরকমভাবে 15 বছরে, 34 বছর একই কাজ করে গেছে। বাংলার সাথে দিল্লির লড়াই, কিন্তু দিল্লিতে একদম অ্যাডজাস্ট করে একই সরকারে রয়েছে, সেখানে মন্ত্রী রয়েছে, সব রয়েছে। তো এই যে লড়াই, এই যে মেকি একটা লড়াইয়ের সৃষ্টি করা, এই লড়াই থেকে বেরিয়ে আসতে হবে। যেটা আর একটা বিষয় আমার বলার এখানে, যে চোর চুরি করবে, এটা চোরের ধর্ম, কিন্তু পুলিশ ব্যবস্থা সেটাকে রক্ষা করবে। কিন্তু চোর যদি অন ক্যামেরা পুলিশের সামনেই চুরি করে, তাহলে বুঝতে হবে সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা এর আগের দিনে দেখেছি আমাদের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে কিভাবে পুলিশের সামনে। আমরা একটু কুমারগ্রামের ছবিটা দেখাই, যখন মনিদা উল্লেখ করলেন আবার 23 তারিখের কথা। কুমারগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে কিভাবে তাড়া করা হয়েছিল, যদিও সেই ঘটনায় আমরা জানি 4 জনকে পরবর্তীকালে গ্রেপ্তার করা হয়েছিল। প্রথম দফায় ভোটের ছবি, কুমারগ্রাম 23 তারিখ। দেখুন ছবিটা। দেখুন, এখানেও কিন্তু খাকি বর্দিধারী পুলিশ তাকে বাঁচাচ্ছেন। অর্থাৎ এই যে খাকির কথা আমরা বলছিলাম, পুলিশের কথা বলছিলাম, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখুন, তারপরেও কিন্তু তাকে ধরে ফেলল। দেখুন শুরু। মনিদা, এই যে পুলিশের এই কামব্যাক, হ্যাঁ, আমি ওটাই বলছি। আমি ভোটের বিভিন্ন রিজনে বলছি। দেখো, আমি যেটা বলছিলাম, চোর যখন ক্যামেরার সামনে পুলিশের সামনেই চুরি করে, তাহলে বুঝতে হবে সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে। আজকে যারা মারছে তারা দেখুন নির্ভয়ে ক্যামেরা চলছে, নিউজ চ্যানেলের ক্যামেরা, তার সামনে ক্যান্ডিডেটকে মারছে। ক্যান্ডিডেট তো প্রচুর লোক নিয়ে যায়নি, গুন্ডা নিয়ে যায়নি। তার মানে অধ্যত্ত কোন জায়গায় গেছে। তোষণ করতে করতে যে দুধের গায়ে লাথি খাবো, এই কথাটা বলে এক সম্প্রদায়কে কোথায় নিয়ে গেছে তাদের অধ্যত্ত, যে তারা কাউকে মানছে না। লিপিকাদির কাছে আছে। লিপিকাদি, এই জায়গাটা একটু পয়েন্ট করুন
যে যেখানে আমরা কিন্তু পুলিশের একটা ইতিবাচক ভূমিকা দেখতে পাচ্ছি, যেখানে পুলিশের ভূমিকা নিয়ে বারবার দলদাস স্থলদাস ইত্যাদি নানান শব্দবন্ধনী ব্যবহার করা হয়, যেটা পুলিশকে কালিমালিপ্ত করে বারবার। কিন্তু এই ভোটের কাজে এই যে পুলিশের তো বিভিন্ন স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে, ধরুন এসপি চেঞ্জ হয়েছে, ডিআইজি চেঞ্জ হয়েছে, ডিজি চেঞ্জ হয়েছে, সিপি চেঞ্জ হয়েছে, স্বরাষ্ট্র সচিব চেঞ্জ হয়েছে, মুখ্য সচিব চেঞ্জ হয়েছে। এরপর কি পুলিশকে ইনফর্ম দেখতে পাচ্ছেন আপনারা, বা এটা কি একটা কোনো শুভ ইঙ্গিত, ভালো ইঙ্গিত কি? প্রথমেই আমি একটা কথা যেটা বলি, একটু আগে গৌরবের সাথে শুভ্রার একটা ঝামেলা হলো এবং জোট নিয়ে কথা বললো। শুভ্রা হয়তো একটা জিনিস ভুলে গেছে যে ও আইএসএফ এর সঙ্গে বামফ্রন্টের জোটের কথা বললো। একটা জিনিস ভুলে গেছে যে মমতা ব্যানার্জি 2011-তে ক্ষমতা এসেছিল, তখনও কিন্তু কংগ্রেসের সহযোগিতা নিয়ে এসেছিল। ওটা করতে হয়, অনেক সময় দেখা যায় করতে হয়। তো দ্বিতীয়ত যেটা বলছি যে পুলিশের অনেক পরিবর্তন পুলিশের করা হয়েছে, অনেক মানে পুলিশকে এরকম ইতিবাচক ভূমিকায় দেখলে তোমরা অন্ততপক্ষে আমরা খুশি হব। এটা খুশি হওয়ার ব্যাপার। কিন্তু একটা জিনিস জানো তো, আমার খুব মনে প্রশ্ন জাগছে বারবার করে, এই যে বিজেপি বারবার করে বলছে যে আমরা ক্ষমতায় আসবো ক্ষমতায় আসবো। হ্যাঁ, তৃণমূল যা চুরি দুর্নীতি অন্যায় যা করেছে তার তো কোনো মানে সীমা পরিসীমা নেই। কিন্তু আমার একটা প্রশ্ন মনিদার কাছে রয়েছে যে কি এমন করেছে বিজেপি যার জন্য পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে বেছে নেবে? না, বিজেপি তো প্রস্তাব দিচ্ছে যে আমরা করে দেখাবো, কারণ ইট ইজ নট টেস্টেড, নন টেস্টেড পলিটিক্যাল পার্টি। আমার কথা হলো আন্দোলনও তো করেনি। আজকে সিপিএম এর যে চুরি দুর্নীতি তার বিরুদ্ধে আজকে দিদি আর হাতে সময় নেই, আমাদের গেস্টের অনুরোধে আজকে শেষ করতে হয়। প্রত্যেকে অত্যন্ত ক্লান্ত, প্রত্যেকের ডেডিকেশনকে আমরা শ্রদ্ধা সম্মান করি। আমরা সেই কারণের জন্য যাকে আমরা এটা নিয়ে পরবর্তী আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানাই, আপনাদেরকেও নমস্কার জানিয়ে আজকে দ্য ব্যাটল অফ বেঙ্গলের এই আলোচনা আজকে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।